কথাটা বলে প্রণয় হেসে দিয়ে রুমে চলে যায়। দেখে যায় তার কথায় আশ্চর্যান্বিত হয়ে যাওয়া জান্নাতকে। জান্নাত প্রণয় যাওয়ার দিকে তাকিয়েছিল। লোকটা এটা কি বলে গেল? আসলে কি সারপ্রাইজ দিবে মিস্টার ভালোবাসা? এখন তো শুধু এটাই ঘুরছে জান্নাতের মাথায়। মিস্টার ভালোবাসা এমন কথা বলেছে যা এখন না ভেবেই পাচ্ছে না, ভাবনার কিছু নেই বলে এমন একটা জিনিস ভাবতে দিবে? এটা যতক্ষণ না জানতে পারছে শান্তি নেই। ঘড়ির কাঁটা ৯টার ঘরে। জান্নাত এখনও ঘুমাচ্ছে। অবশ্য ভোরবেলা ফজরের নামাজ পড়েই আবার শুয়েছে জান্নাত। গতকাল রাতে আরও একবার জ্বর এসেছিল, তবে তা সীমিত ছিল। সকাল থেকে গায়ে জ্বর নেই, আল্লাহর রহমতে এখন সুস্থই আছে। আর রাহেলা জান্নাতের ঘরে আসে জান্নাতকে ডাকতে। ঘুমন্ত জান্নাতের কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। না, এখন জ্বর নেই। জান্নাতকে মিহিস্বরে ডাকতে থাকে। জান্নাত মা, উঠ, নাস্তা করতে হবে তো। আর কত ঘুমাবি? জান্নাত একটু নড়ে চড়ে শুয়ে আবারও ঘুমায়। ঘুমু ঘুমু কণ্ঠে শুধায়, আম্মু আর একটু ঘুমাতে দাও। আর ঘুমানো যাবে না, উঠ, আজকে তোর বিয়ে। ব্যাস, এই কথা শোনার পর কি আর শুয়ে থাকা যায়? জান্নাত লাফ মেরে শোয়া থেকে উঠে বসে মৃদু চেঁচিয়ে বলে, হোয়াট? আমার বিয়ে? কার সাথে? কখন? কিভাবে? আমাকে কিছু জানাওনি কেন? জান্নাতের এত প্রশ্নের ঝুলিতে রাহেলা ছুটে গেল মেয়ের উপর। বিরক্ত নিয়ে বলে, চুপ করবি? তাড়াতাড়ি উঠ, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নে। তাড়াতাড়ি, এত কথা বলছিস কেন? তো তুমি যে বললে আজকে আমার বিয়ে। তোকে ঘুম থেকে তোলার জন্য বলছি। রাহেলা সহজে কথাটা চেপে গিয়েছে জান্নাতের থেকে। জান্নাতকে আবারও তাড়া দিয়ে তিনি চলে যান রুম থেকে। জান্নাত বিয়ের কথা ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করতে ড্রয়িং রুমে চলে গেল। ডাইনিং টেবিলে জুরাইন বিরস বদন হয়ে বসে আছে। জান্নাত ভ্রুকুটি কুচকে জুরাইনের পাশে চেয়ার টেনে বসে। আল্লাদি জান্নাতকে নাস্তা এনে দিয়ে আবারও কিচেনে চলে যায়। জান্নাত জুরাইনের কাঁধে হাত দিয়ে বলে, কিরে ভাই, আজ স্কুলে যাসনি যে? জুরাইন জান্নাতের দিকে তাকিয়ে বলে, আপু, আজ শুক্রবার, কোন দুনিয়াতে থাকো তুমি? জুরাইনের কথায় জান্নাত অবাক হয়। সে তো জানতো আজ বৃহস্পতিবার, তাহলে আজকে শুক্রবার হলো কেমনে? জান্নাত মোবাইলের পাওয়ার অন করে স্ক্রিনে তাকিয়ে দেখে না, তারটাই ঠিক, আজকে বৃহস্পতিবার। জান্নাত জুরাইনের সামনে মোবাইল ধরে বলে, হাদারাম, আজকে বৃহস্পতিবার। তোর মন, তুই কোন দুনিয়াতে থাকোস যে বললি আজ শুক্রবার? জান্নাতের কথায় জুরাইন তপ্ত শ্বাস ছাড়ে। কিচেনের দিকে একবার চোখ বুলিয়ে রাহেলাকে দেখে নেয়। না, তিনি রান্নায় ব্যস্ত। তাই জুরাইন এবার জান্নাতের দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, আপু, প্রেম বলে কি এমন হয়? নিজে থাকি এক দুনিয়ায়, মন থাকে অন্য দুনিয়ায়। জান্নাত নাস্তা খাওয়া শেষ করে দ্রুত জুরাইনকে নিয়ে নিজের ঘরে চলে আসে। ঘরে এসেই দরজা বন্ধ করে জুরাইনের দিকে তাকিয়ে বলে, এবার বল, কিসের প্রেমের কথা বলছিস তুই? জুরাইন জান্নাতের দিকে তাকিয়ে গিয়ে বিছানায় বসে বলে, আগে বল আপু, তুই কাউকে বলবি না কথাগুলো? আম্মু আব্বুকেও বলবি না? আচ্ছা ঠিক আছে, বলবো না, বল। জুরাইন খুশি হয় জান্নাতের কথায়। জান্নাতকে একটু বেশি ভালোবাসে সে। বোনের কথায় অভয় পেয়ে জুরাইন বলে, আপু, আমাদের পাশের বাসার পাখিকে আমি ভালোবাসি আপু। জানি না কেমনে কি হলো, কিন্তু ওকে আমি ভালোবাসি। জুরাইনের মুখে এই কথা শুনে বিস্ময়ে জান্নাতের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই 10 বছরের বাচ্চা ছেলে সব কি বলছে? জান্নাত তবুও রাগ না দেখিয়ে শান্ত কণ্ঠে বলে, পাখিকে যে তুই ভালোবাসিস বুঝলি কিভাবে? আপু, রাস্তায় যখন পাখির সাথে আমার দেখা হয়, পাখি আমার সাথে কথা বলে। আমি যখন পাখির সাথে সে কথা বলি, পাখি বলে আমার সাথে কথা। জানো আপু, পাখি আমাকে জুরু বলে ডাকে। আর পাখির কথাগুলো খুব ভালো লাগে। ওকে আমার খুব ভালো লাগে, তাই বুঝেছি আমি পাখিকে ভালোবাসি। তোকে বললো কে ভালো লাগলে ভালোবাসা বলে তাকে? আপু, আমার ফ্রেন্ডরা বলেছে, ওরাই আমাকে এইসব বলতো। তোকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি। কথাগুলো রাখবি তো? হ্যাঁ আপু, রাখবো। তুই তোর এসব বন্ধুদের থেকে আলাদা হয়ে নতুন ভালো বন্ধু খুঁজে নে, যে পড়াশোনাতে ভালো। তার সাথে বন্ধুত্ব করবি। পাখিকে দেখলে উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবি না। পাখিকে এবার থেকে আপু বলে ডাকবি। পাখি তো তোকে ছোট ভাইয়ের মতো জানে, আর তুই কিনা এইসব বলছিস? এখন তুই আমাকে কথা দে, তুই আর এসব নিয়ে ভাববি না। তোর বন্ধু পরিবর্তন করবি, বাজে কথায় কান দিবি না। দেখ ভাই, তুই মাত্র ক্লাস 4-এ পড়িস। যতই তুই বলিস তুই এই সব বুঝিস, কিন্তু তুই আসলেই কিছু বুঝিস না। ততটুকু বুঝিস যতটুকু তোর বন্ধুগুলো বলে। তাই ওইসব বন্ধুগুলোর সাথে আর চলা যাবে না।
পাখিকে আপু বলে ডাকবি, ঠিক আছে? জান্নাতের কথায় জুরাইন কিছুক্ষণ নীরব থাকে, কিছু বলে না। নীরবতা শেষ করে জান্নাতের দিকে তাকিয়ে হেসে বলে, আচ্ছা আপু, আমি চেষ্টা করব এসব কিছু এড়িয়ে চলার জন্য। তুই প্লিজ আব্বু আম্মুকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, বলবো না। থ্যাংক ইউ আপু। বলেই জুরাইন জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতও আদর করে ভাইকে জড়িয়ে ধরে। ছোট্ট বাচ্চা বন্ধুদের পাল্লায় পড়ে যা বুঝেছে তাই বলছে। দুপুর 2:15 প্রণয় নিজের ঘরে রেডি হচ্ছে। এমন সময় তার ফোনে একটা মেসেজ আসে। প্রণয় ফোনটা হাতে তুলে নিয়ে দেখে জান্নাতের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। প্রণয় কিছুটা অবাক হয়, এই প্রথম জান্নাত তাকে মেসেজ দিল। প্রণয় মেসেজটা ওপেন করে, সেখানে লেখা, মিস্টার ভালোবাসা, পার্সিয়া আছে জেনিতের সাথে। আমার পার্সিয়াকে খুঁজে পাচ্ছি না। মেসেজটা পড়ে প্রণয় কিছুটা ভ্রু কুঁচকে ফেলে। বিছানার দিকে তাকিয়ে দেখে না, জেনিত একাই বসে আছে। প্রণয় জান্নাতকে ব্যালকনিতে আসতে বলে নিজেও ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে এসে দেখে জান্নাত বিষণ্ণ চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। প্রণয় জান্নাতকে বলে, পার্সিয়াকে কখন থেকে পাচ্ছেন না? 1 ঘন্টার মতো হবে। আমি একটু নিচে গিয়েছিলাম, এসে দেখি পার্সিয়া ঘরে নেই। ভেবেছিলাম অন্য কোনো রুমে আছে, কিন্তু 1 ঘন্টা হয়ে এলো ও আসে না দেখে প্রতিটা রুমে খুঁজেছি ওকে, কিন্তু পাইনি। কোথায় চলে গেছে ও? আচ্ছা, ভাববেন না, পেয়ে যাবেন। অপেক্ষা করুন, এমনি চলে আসবে। আচ্ছা ও একটা কথা বলেন না, কি সারপ্রাইজ দিবেন আমাকে? ভাবতে থাকুন সেটা। বলেই প্রণয় হেসে চলে যায় রুমে। একদিকে প্রণয় এর সারপ্রাইজ, পার্সিয়াকে হারিয়ে ফেলেছে এই নিয়ে চিন্তায় জান্নাতের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কই গেল পার্সিয়া? প্রণয় রুমে এসেই প্রান্তিককে ডাক দেয়। প্রান্তিক ঘরে আসতে প্রণয় কাবার থেকে একটা ব্যাগ প্রান্তিকের হাতে তুলে দিয়ে বলে, এটা জান্নাতের জন্য, আন্টির হাতে দিস, আর বলতে বারণ করে দিস আমি যে দিয়েছি। আচ্ছা ভাইয়া। সন্ধ্যায় সবাইকে নিয়ে পৌঁছে যাবি ঠিক মতো। দরকার হলে আমি সুজন বা সজীবকেও পাঠিয়ে দিব। আর একটা কথা, আর একটা বিষয় খেয়াল রাখবি, জান্নাত যাতে আগেই কিছু জানতে বা বুঝতে না পারে। আচ্ছা ভাইয়া। বলেই প্রান্তিক ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। প্রণয় সম্পূর্ণ রেডি হয়ে বেরিয়ে আসে। জেনিতকেও সাথে নিয়ে বের হয়। হাঁটতে হাঁটতে রিফাতকে ফোন করে। রিফাত, সব কিছু কমপ্লিট হয়েছে? সব ঠিকঠাক, এখন শুধু রাফসান মির্জা আসার অপেক্ষা। কিন্তু ভাই, এভাবে সাজিয়ে রাফসান মির্জাকে সারপ্রাইজ দিবেন? সেটা সময় হলেই দেখবি। বলে প্রণয় ফোন কেটে দেয়। গাড়িতে গিয়ে বসে সজীবকে বলে তাদের বাগান বাড়িতে যেতে। প্রণয় আজকে যা হবে তা ভেবেই আনমনে মুচকি হাসে। তার এক পাশে পার্সিয়া, আরেক পাশে জেনিত বসে আছে। পার্সিয়া তার রুমের বাইরে খেলছিল। প্রণয় রুম থেকে বের হয়ে পার্সিয়াকে দেখে, জান্নাতকে আর দেয় না। ভেবেছে এভাবে হয়ে যাক আরেকটা সারপ্রাইজ। রাফসান মির্জা নিজের কেবিনে বসে ছক আঁকছে, গুটি সাজাচ্ছে কিভাবে প্রণয়কে মেরে ফেলা যায়। এমন সময় দরজায় নক পড়ে। রাফসান মির্জা অনুমতি দেয় ভেতরে আসতে। প্রদীপ এসে দাঁড়ায় রাফসান মির্জার সামনে। রাফসান মির্জা প্রদীপের দিকে তাকিয়ে বলে, কি খবর এনেছিস? প্রদীপ সরাসরি কিছু না বলে রাফসান মির্জার কাছে ঘেঁষে কানে কানে হিসিয়ে কিছু একটা বলে। প্রদীপের কথা শুনে রাফসান মির্জার মুখে মুহূর্তেই হাসি ফুটে ওঠে। প্রদীপের দিকে তাকিয়ে কাঁধ চাপড়ে বলে, দারুণ খবর এনেছিস, সেই জন্যই তোকে এত পছন্দ আমার। আজকে সারিয়ার প্রণয়ের সাবজেক্ট ক্লোজ করব। যা, এবার যেটা করতে হবে কর। রাফসান মির্জার কথা মতো প্রদীপ বের হয়ে যায়। রাফসান মির্জা হেসে উঠে বলে, সারিয়ার প্রণয় তোকে তো আমি সরাবই, বাই হুক অর বাই কুক। বলেই রাফসান মির্জা হু হা করে হেসে ওঠে, যেন আজ তার মহা আনন্দের দিন। বিকাল 4:30 বাজে। ইশি আর রাহেলা জান্নাতকে জোর করে সাজিয়ে দিচ্ছে। জান্নাতের একটু ইচ্ছে নেই সাজার। এই পর্যন্ত রাহেলাকে অনেকবার জিজ্ঞাসা করা শেষ, শাড়িটা কবে কিনেছে আর তাকে সাজাচ্ছেও বা কেন। কিন্তু জান্নাতের এই প্রশ্নের প্রতি উত্তরে রাহেলা বা ইশি কেউই কিছু বলছে না। জান্নাতের গায়ে কালো অত্যন্ত সুন্দর একটা শাড়ি চড়ানো, পুরোটা শাড়ির উপর স্টোনের ছোট ছোট পাথর বসানো। শাড়ির পাড়েও খুব সুন্দর কাজ করা। জান্নাতকে সাজিয়ে রাহেলা একবার জান্নাতের দিকে তাকিয়ে বলে, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে। হ্যাঁ, একদিন ভাইয়া চোখ ফেরাতে পারবে না। ইশির কথা শুনে জান্নাতের চোখ বড় বড় হয়ে যায়। কিছু একটা বলতে যায় ইশিকে, কিন্তু ইশি বলতে দেয় না। রাহেলা ছলছল চোখে মেয়ের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বেরিয়ে আসে রুম থেকে। জান্নাত এবার ইশির দিকে তাকিয়ে বলে, কি শুরু করেছিস তোরা সবাই? একদিকে মিস্টার ভালোবাসার সারপ্রাইজ, অন্যদিকে পার্সিয়াকে পাচ্ছি না। এখন আবার তোরা এসব করছিস, কি চাইছিসটা কি তোরা? ভালো লাগছে না আমার এসব। আরে জানো কুল, এত হাইপার হচ্ছিস কেন?
সময় হলে সব দেখতে এবং বুঝতে পারবি। জান্নাত কিছু বলতে যাবে এর আগেই ওর রুমে এসে ঢুকে প্রান্তিক আর জুরাইন। দুইজনেই রেডি হয়ে এসেছে। প্রান্তিক ইশিকে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি কর ইসি, দেরি হয়ে যাচ্ছে তো। এই তুই শেষ, তুই যা, আমি জান্নাতকে নিয়ে আসছি। প্রান্তিক চলে যায়। জান্নাতের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। এসব কি? সবাই এমন অদ্ভুত আচরণ কাজ করছে কেন? এসবের পিছনে কি উদ্দেশ্য? ইশি জান্নাতকে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। জান্নাত ইশিকে কিছু জিজ্ঞাসা করতে গেলে ইশি চুপ করিয়ে দেয়। তাই জান্নাত আপাতত চুপ করে আছে, কিছুই বলছে না। বাড়ির গেটের সামনে দুইটা গাড়ি দাঁড়ানো। একটাতে বড়রা সবাই মিলে উঠে কই চলে গেল। আরেকটাতে জান্নাত, ইশি, প্রান্তিক, জুরাইন, আহ্লাদি উঠেছে। প্রান্তিক ড্রাইভ করছে। জান্নাত এখনও সবার উপর রাগ করে চুপ করে বসে আছে। প্রান্তিক আর ইশি জান্নাতকে দেখে হেসে দেয়। গাড়ি চলতে শুরু করে, কিন্তু কোথায় যাচ্ছে তা জান্নাতের অজানা। কিছু দূর যাওয়ার পর তাদের দুইটা গাড়ির সামনে এবং পেছনে আরও দুইটা গাড়ি যোগ হয়। জান্নাত কিছুটা ভয় পায়। এগুলো রাফসান মির্জার লোক নয় তো? চারটা গাড়ি এসে থেমেছে একটা বাড়ির সামনে। বাড়িটার বাইরে ঘুটঘুটে অন্ধকার। মাগরিবের নামাজ আজান দিয়েছে অনেকক্ষণ আগেই। প্রান্তিক এসে জান্নাতের পাশে দাঁড়ায়। জান্নাত বলে, প্রান্তিক, এটা কাদের বাসা? এটা আমাদের বাগান বাড়ি। তো এখানে আনলি কেন? আর অন্ধকার কেমন এখানে? ভয়ে তো গা ছমছম করছে। আচ্ছা চল ভিতরে যাই। বলে প্রান্তিক সহ সবাই ভেতরে যায়। ভেতরে আরও অন্ধকার, নিজের হাতটাও যেন দেখা যাচ্ছে না। জান্নাত প্রান্তিককে ডেকে বলে, তো ভিতরে তো অন্ধকার কেন? কিছুই তো দেখতে পাচ্ছি না। তুই কই? সবাই কই? কিন্তু কারো কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। জান্নাত কিছুটা ভয় পেয়ে যায়। এই অন্ধকারের মাঝে সবাই ওকে রেখে গেল কই? হুট করে অন্ধকারের মাঝে একটা জায়গায় একটা ফেরি লাইট জ্বলে ওঠে, আর সেখানে একটা গিটার। কিছুক্ষণ পরে একটা অবয়ব এসে গিটারটা হাতে নেয়। একটা চেয়ারে বসে উল্টা ঘুরে গিটারে টুংটাং আওয়াজ তুলছে। ফেরি লাইটের আলো এখন ছেলেটার উপর। হঠাৎ করে ছেলেটা সামনে ঘুরে। জান্নাত সেই দিকে তাকিয়ে অবাক নেত্রে আনমনে বলে ওঠে, মিস্টার ভালোবাসা। প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে হেসে দেয়। তাদের প্রথম যেদিন দেখা হয়েছিল, প্রণয়কে চোর বলে ধরে রাখা জান্নাত এসে সরি বলা, বেলকনিতে দাঁড়িয়ে জান্নাত তাকে প্রথম মিস্টার ভালোবাসা নাম দেওয়া, সব কিছু ভাবতে থাকে প্রণয়। ভাবতে ভাবতেই গিটার ঝাঁঝিয়ে গেয়ে ওঠে। জান্নাত কি বলবে সে নিজেও বুঝতে পারছে না। সে এখনও কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। এবার পুরো ঘরে লাইট জ্বলে ওঠে, চারিদিকে ফেরি লাইটের আলো। জান্নাত চারিদিকে চোখ বুলিয়ে দেখে, একপাশে তার আর প্রণয়ের পরিবারের সবাই হাসি মুখে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। তার মানে সবাই তার আড়ালে এই প্ল্যান করেছে। জান্নাত বুঝতে পেরে গেছে এখন। প্রণয় কি তাকে এই সারপ্রাইজ দেওয়ার কথাই বলেছে? প্রণয় এসে জান্নাতের সামনে দাঁড়ায়। জান্নাত নির্নিমেষ চাহনি নিয়ে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। প্রণয় জান্নাতকে হাত দিয়ে সামনের দিকে ইশারা করে। জান্নাত তাকায় সেই দিকে। সোফার উপরে একটা বক্স রাখা। জান্নাত জিজ্ঞাসু দৃষ্টিতে প্রণয়ের দিকে তাকালো। প্রণয় ইশারায় যেতে বলে বক্সের কাছে। জান্নাত গিয়ে সোফার উপর বসে। বক্সটা হাতে নিয়ে ফিতায় বাঁধা। বক্সটা খুলতে বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে যায়। প্রণয়ের দিকে তাকাতেই প্রণয় সেই অমায়িক হাসিটা দেয়। জান্নাত আবার বক্সের দিকে তাকায়। বক্সের ভিতরে তার পাশিয়া। জান্নাত পাশিয়াকে কোলে নিয়ে আদর করে দেয়। পাশিয়াকে কোলে নিয়ে জান্নাত এসে প্রণয়ের সামনে দাঁড়ায়। প্রণয় তার ব্লেজারের ভিতর থেকে জেনিত বের করে এনে জান্নাতকে বলে, আজকে থেকে জেনিত এবং আরও একজনের দায়িত্ব আপনাকে নিতে হবে জান্নাত। কি পারবেন না? আরও একজনকে? প্রণয় জান্নাতের কথার প্রত্যুত্তরে হেসে দেয়। জান্নাতের কোলে জেনিতকে দিয়ে দাঁড়িয়ে থাকে। পেছন থেকে প্রান্তিক বলে, ভাই শুরু করো। প্রণয় হেসে দেয়। সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। আবার একটা ফেরি লাইট জ্বলে উঠে, যা শুধু প্রণয় আর জান্নাতের গায়ে আলো দিচ্ছে। প্রণয় মুচকি হেসে জান্নাতকে আবেগীয় কণ্ঠে ভাবে বলে, জান্নাত, আমি জানি না কথাগুলো ঠিক কিভাবে বলা উচিত, এবং এটাও জানি না আমার প্রতি আপনার কোনো অনুভূতি আছে কিনা। তবে আমি আমার ষষ্ঠ ইন্দ্রিয়করণভাবে বুঝে নিয়েছি আমার জন্য আপনার মনে অনুভূতি আছে। তবে গতকাল আমি এটা পুরোপুরি শিওর হয়েছিলাম ইসির কথা শুনে। ইসি আমাকে বলেছিল আপনি আমাকে ভালোবাসেন। আমিও আপনাকে ভালোবাসি জান্নাত, কিন্তু আমি বিয়ের আগে প্রেম করতে চাই না। আগে বিয়ে করে নেই, তারপর ছুটিয়ে প্রেম করব না হয়। এমনিতেও বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে করতে পারিনি। প্রেম করে আর সময় নষ্ট করতে চাইছি না, তাই ভাবছি একেবারে বিয়ে করব। জান্নাত, আপনি জানেন আমি রাজনীতি করি। আপনি এটাও জানেন প্রয়োজনে আমাকে মানুষও মারতে হয়। তবে আপনি এটা বিশ্বাস রাখতে পারেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আপনাকে হেফাজতে রাখব। আপনার কিছু হতে দিব না। আমার সকল কাজ
আমার সকল কাজ, আমি মানুষটাকে চিনেন আপনি জান্নাত? সব কিছু জেনে হবেন কি আমার? হবেন কি আমার সেই একজন যার কাঁধে মাথা রেখে আমি আমার সমস্ত ভাবনা প্রকাশ করব? একলা চলা পথের হবে কি অবসান? আমাদের দুই জীবনের বাজবে কি একসাথে গান? উইল ইউ ম্যারি মি জান্নাত? জান্নাত এখনো কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। বলে না, মানুষ যখন অনাকাঙ্ক্ষিতভাবে নিজের পছন্দের জিনিসটা পেয়ে যায় তখন মানুষ খুশিতেও কেঁদে দেয়। জান্নাতের অবস্থাও ঠিক তেমনি। চোখ ছলছল করছে, ঠোঁটের কোলে হাসি। প্রণয় জান্নাতের দিকে একটা হাত বাড়িয়ে উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাত মুখের ভাষা হারিয়ে দাঁড়িয়ে আছে। পেছন থেকে দুই পরিবারের সবাই জান্নাতকে বলছে হ্যাঁ বলে দিতে, কিন্তু জান্নাত আজ পা খাড়া হয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না। প্রণয় বিরস বদন চেহারা করে যখনই হাতটা নামিয়ে নিবে ঠিক সেই সময় জান্নাত প্রণয়ের হাতের উপর হাত রেখে বলে, ইয়েস আই উইল। প্রণয় মুচকি হাসি দিয়ে সাথে সাথে পকেট থেকে আংটি বের করে জান্নাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়ে জান্নাতের সাথে ছোট্ট সংসার গড়ে তোলার প্রথম ধাপ পার করে। ইসি এসে জান্নাতের সামনে একটা আংটি দিতেই জান্নাত কোল থেকে পার্সিয়া জেনিতকে নামিয়ে দেয়। প্রণয়ের অনামিকা আঙ্গুলেও আংটি পরিয়ে দেয়। চোখ থেকে পড়ছে খুশির অশ্রুকণা। বাগদান হয়ে গিয়েছে তাদের দুইজনার। দুটো মানুষের মন এক হওয়ার দলিল লিখেছে। একলা জীবনের অবসান ঘটিয়েছে। দুইজনের মাথার উপরে পড়ছে গোলাপ গাঁদা ফুলের পাপড়ি। দুই পরিবার খুশিতে করতালি দিচ্ছে। খুশিতে পরিবেশ হয়েছে করতালি মুখর। রিফাত, সজীব, সুজন অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের প্রণয় ভাই এটা কি কাম ঘটাইলো আচানকভাবে? রিফাত তো বেশি অবাক। সে ভাবছে রাফসান মির্জাকে ধরার জন্য প্রণয় ভাই এসব সারপ্রাইজ প্ল্যান করছে। অবশ্য সে বেয়াক্কেল রাফসান মির্জাকে কেন এত ভালোবাসার সারপ্রাইজ দিবে এটা মাথায় আনার দরকার ছিল। তবে তারা বেজায় খুশি, সবার সুখী সুখী ফিলিংস। কিন্তু সুখ কি চিরস্থায়ী হয়? কথায় বলে সুখের সময় অতি ক্ষীণ। এই সুখ এলো তো এই সুখ গেল, এমন। এত খুশির মাঝেও ঘটল দুঃখের আগমন। বাইরে থেকে একজন গার্ড প্রণয়কে ফোন করে বলেছে একটা বড় কালো কোট পরা মুখ ঢাকা ব্যক্তি তাদের অগোচরে কিভাবে যেন বাড়ির ভেতরে ঢুকে বাগানে একটা ছোট্ট বক্স রেখে গেছে। প্রণয় এটা শোনার পর সাথে সাথে বেরিয়ে আসে, বাসার ভেতর থেকে চলে যায় বাগানে। প্রণয়ের পিছন পিছন সবাই আসে। বাগানে একটা বেঞ্চিতে ছোট্ট একটা বক্স রাখা। বক্সটার ভিতর থেকে টিকটিক শব্দ করছে। কেউ কিছু বুঝতে পারছে না এটা কিসের শব্দ। হঠাৎ জুরাইন চেঁচিয়ে বলে ওঠে, প্রণয় ভাইয়া, এটা তো টাইম বোমের শব্দ। সাথে সাথেই সবাই চমকে ওঠে। প্রণয়ের মাথা হ্যাং হয়ে গিয়েছে। দুই পরিবারের সবাই এখানে উপস্থিত। কি করবে কিছুই বুঝতে পারছে না। সারিয়া প্রণয়, তোর খেলা ফিনিশ। টিক টিক 1, টিক টিক 2, টিক টিক 3। বলেই রাফসান মির্জা ঘর কাঁপিয়ে হেসে ওঠে, যেটাকে বিশ্রী হাসি বলে আখ্যায়িত করেছে জান্নাত। রাফসান মির্জা আবারও বলে ওঠে, বুম। খুব শখ না? গার্লফ্রেন্ড নিয়ে যাস বাগান বাড়ি, বিয়ে করবি, আর এখন আজকে দুই পরিবার সহ মরবি। তোর চ্যাপ্টার আজ থেকে ক্লোজ, সারিয়ার প্রণয়। বলেই আবার হেসে ওঠে রাফসান মির্জা। প্রণয়ের ফোনে একটা ফোন আসে মাত্র। তারপর থেকে প্রণয় বিন্দুমাত্র নড়চড় করে না। কাউকে বোমের কাছে যেতেও দিচ্ছে না। ফায়ার ব্রিগেডকে ফোন দিতে বারণ করেছে। কি করতে চাইছে প্রণয়? জান্নাত প্রণয়ের এক হাত জড়িয়ে দাঁড়িয়ে আছে। তাদের দুইজনার পথ চলা কি এখানেই শেষ? হঠাৎ বিকট শব্দ হয়ে টাইম বোমের বক্সটা ফেটে পড়ে। উল্কাপিণ্ডর ন্যায় ভেসে ওঠে কিছু। প্রণয় বাদে ভয়ে সবাই চোখ বন্ধ করে রেখেছে। প্রণয় নির্নিমেষ দৃষ্টিতে পরিশিষ্ট অংশ দেখার অপেক্ষায়। অন্যদিকে রাফসান মির্জা হাসছে। তার সামনে ল্যাপটপ দেখা যাচ্ছে। দাউ দাউ করে আগুন জ্বলছে বাগান বাড়িতে। রাফসান মির্জা হাসছে। শেষ। শাহরিয়ার প্রণয়ের পরিবারের সহ সবাই শেষ। অন্ধকার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ধরণীতে অন্ধকার রূপ ধারণ করেছে। কিন্তু প্রণয়দের বাগান বাড়িতে কৃত্রিম আলোর দ্বারা আলোকিত হয়ে আছে। ফেরি লাইটের আলো পুরো বাড়িতেই ছড়িয়ে আছে। সেই জন্যে এই দিকটায় অন্ধকার নেই। আকাশে আতশবাজিতে লেখা সারপ্রাইজ আলোকিত হয়ে জলজল করে জ্বলছে। দুই পরিবারের সবার মুখশ্রী থেকে ভয়ের রেশ কাটিয়ে উপচে পড়া আনন্দের রেশ দেখা দিয়েছে। এক মুহূর্তের জন্য সবাই ভেবেছে এটা টাইম বোম, আর বোম ব্লাস্ট হয়ে সবাই আজ এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়েছে বোমা নামক আতশবাজিটি। এখন সবাই সারপ্রাইজড হয়ে গেছে। সবাই ভেবে নিয়েছে এটা প্রণয়ের কাজ। প্রণয় জান্নাতকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমনটা করেছে। আসলে বেঞ্চিতে রাখা বক্সটার ভিতরে বোমা ছিল না, ছিল কাউন্টডাউন আতশবাজি, যা টাইম শেষ হওয়ার সাথেই উপরে উঠে যায় জলজল করতে করতে। উপরে উঠে ভেসে উঠে সারপ্রাইজ লেখাটা। এটা দেখে সবার থেকেও বেশি অবাক হয়েছে জান্নাত। সে তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। প্রণয় যে তাকে এরকমভাবে একটা সারপ্রাইজ দিবে সে ভেবে পায়নি।
মিস্টার ভালোবাসা, আপনি তো পুরো ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি আশা করিনি এমন একটা সারপ্রাইজ পাবো যে। উৎফুল্ল চিত্তে জান্নাত কথাগুলো বলে ওঠে প্রণয়ের হাত ধরে। প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে হেসে দিয়ে বলে, আমি নিজেও সারপ্রাইজড। মানে? ভ্রু কুঁচকে তাকিয়ে প্রশ্ন করে জান্নাত। প্রণয় হাসি দিয়ে বলে, মানে ভাবিনি সারপ্রাইজটা যে এত সুন্দর হবে, আর আপনিও যে এতটা সারপ্রাইজড হবেন ভাবিনি। যাক, এমনই হোক আর অমনই হোক, সাকসেস তো হলো। জান্নাত প্রণয়ের দিকে তাকিয়ে আছে। তার বুঝে আসছে না প্রণয় চারদিক মিলিয়ে কি বলছে বা কি বুঝাতে চাইছে, তাই আর কিছু বলে না জান্নাত। প্রণয় প্রান্তিকের দিকে তাকিয়ে বলে, প্রান্তিক, সবাইকে নিয়ে বাসার ভেতরে যা, আমি আসছি। কই যাচ্ছ ভাইয়া? প্রান্তিকের কথার প্রত্যুত্তরে বলে, কোথাও যাব না, এখানেই আছি, কিছু কথা সেরে আসছি গার্ডদের সাথে। আচ্ছা ভাইয়া। বলেই প্রান্তিক সবাইকে নিয়ে বাসার ভেতরে চলে যায়। প্রণয় আকাশের দিকে তাকায়, কিছুক্ষণ ভেবেই হেসে ফেলে। পকেট থেকে ফোনটা বের করে কল লিস্টের সর্বপ্রথম নাম্বারটাতে ডায়াল করে। প্রথম রিং হতে অপর পাশ থেকে কলটা কেটে দেয়, যার ফলপ্রসূতে প্রণয়ের এখানে একজন মহিলা সুরেলা কণ্ঠে বলে ওঠে। অপর পাশের ব্যক্তিটি এই মুহূর্তে ব্যস্ত আছে। আসলে কি ব্যস্ত আছে নাকি ব্যস্ততা দেখাচ্ছে? সময়ে 1 মিনিট গড়ানোর আগেই প্রণয়ের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে নাম্বারটা দেখে মুখে হাসি ফুটে ওঠে প্রণয়ের। প্রণয় ফোনটা রিসিভ করে কৃতজ্ঞতা নিয়ে বলে, ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না। আজ যদি তুই বোমটা চেঞ্জ না করে দিতি, তাহলে হয়তো আমি সহ আমার 2 পরিবারই এতক্ষণে লাশ হয়ে থাকতাম। ওই পাশের ব্যক্তিটি কি বলল বোঝা যায়নি, কিন্তু প্রণয় তার সাথে হেসে হেসে কিছুক্ষণ কথা বলে। কথা শেষ হতে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ক্রূর হাসি দেয়। বাসার ভেতরে চলে আসে। বাসার ভেতরে সবাই বসে কথা বলছে। একটা পাশে জান্নাত জেনিত আর পার্সিয়াকে নিয়ে বসে কথা বলছে, আর রাজ্যের কথা বলছে, যেন প্রাণী দুটো তার সব কথা বুঝে। প্রণয় হেসে জান্নাতের পাশে গিয়ে বসে। জান্নাত প্রণয়কে নিজের পাশে দেখে কিছুটা মিইয়ে যায় লজ্জায়। গতকাল যে পুরুষটা ছিল পাশের বাড়ির ছেলে নামে পরিচিত, আর আজ সেই পুরুষটি তার হবু স্বামী বলে লিখিত। জান্নাত, আপনি কি লজ্জা পাচ্ছেন? জান্নাত প্রণয়ের এমন কথা শুনে আরও লজ্জা পেল। প্রণয় প্রসঙ্গ পাল্টিয়ে বলে, সারপ্রাইজ পছন্দ হয়েছে? জান্নাত এবার মাথা তুলে প্রণয়ের দিকে তাকায়, খুশিতে আত্মহারা হয়ে বলে, খুব খুব পছন্দ হয়েছে। আতশবাজি সারপ্রাইজটা তো আমি জাস্ট ফ্রিজ হয়ে গেছি, ভাবিনি এমন কিছু হবে। যাক, আলহামদুলিল্লাহ, আপনার পছন্দ হয়েছে এতেই খুশি আমি। আমাকে না জানিয়ে এত প্ল্যান করলেন। আপনাকে জানালে তো আর সারপ্রাইজ হবে না, আরও একটা সারপ্রাইজ আছে। আরও সারপ্রাইজ? আচ্ছা, একটা কথা বলুন তো জান্নাত। জি বলুন। সেই দিন রাতে যে বললেন একজনকে আপনার ভালো লাগে, সেটা কি আসলে আমি নাকি অন্য কেউ? জান্নাত মাথাটা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলে, আপনি? প্রণয় মুখটাকে কিছুটা ফ্যাকাশে করে নিচু কণ্ঠে বলে, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? আমাকে আপনার এমনি ভালো লাগে? না মানে তেমনটা নয় আসলে। জান্নাতকে আর বলতে না দিয়ে প্রণয় হাসি দিয়ে বলে, সমস্যা নেই, বিয়ে তো হয়ে গেছে বা যাবে, এরপর ভালোবাসলেই হবে। তখন কিন্তু ভালো লাগা নট অ্যালাউ, অনলি ভালোবাসি শব্দটা থাকবে। জান্নাত কিছু বলতে যাবে তার আগে রিফাত এসে প্রণয়কে ডাক দেয়। প্রণয় জান্নাতের পাশ থেকে উঠে যায়। বাড়ির সবাই অন্যদিকে আছে। জান্নাত সেই সোফায় বসে আছে। রাফসান মির্জা নিজের কেবিনে বসে এখনও হেসে চলেছে। আজ তার আনন্দের দিন। হাসতে হাসতেই বলে ওঠে, সারিয়ার প্রণয়, তুই তো শেষ। এবার কে রে চালাবে রাজত্ব? গরিবদের পাশে দাঁড়াবি না? খুব শখ গরিবদের পাশে দাঁড়ানো, বস্তিতে খাবার দেয়া। তুই তো শেষ। এবার সবগুলো বস্তির ঘর ভেঙে আমি দালান উঠাবো, মার্কেট করব। এসব গরিব দুস্থ নামক কীট সবগুলোকে পায়ের তলায় পিষে মারবো। পারবি তুই কিছু করতে? পারবি না। বেঁচে থাকলেই তো পারবি। এবার হবে আমার রাজত্ব। সারিয়ার প্রণয় তো। রাফসান মির্জার কথা অসমাপ্ত হয় ফোনের রিংটোনের আওয়াজে। টেবিলের উপর থেকে মোবাইল নিয়ে মোবাইল স্ক্রিনের নাম্বারটা দেখে বিস্ময়ে আটকে ওঠে। এটা কি করে সম্ভব? মোবাইলে এসপি নামটা জ্বলজ্বল করছে। রাফসান মির্জা ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে প্রণয় বলে, আসসালামু আলাইকুম মির্জা সাহেব, আমার ফোন পেয়ে অবাক হয়ে যাননি তো? রাফসান মির্জা নিজেকে ধাতস্থ করে বলে, তুই কি করে বেঁচে আছিস? তোর তো এতক্ষণে পোড়া লাশ হয়ে পড়ে থাকার কথা। সবই আল্লাহর ইচ্ছা, বুঝলেন?
তাই তো এখনো বেঁচে আছি। যাই হোক, একটা কথা বলার ছিল। রাফসান মির্জা কিছুই বলছে না, চুপ করে শুনে যাচ্ছে। রাগ যেন তরতর করে সারা শরীরে বয়ে যাচ্ছে। প্রণয় হাসি দেয়, যেই হাসি তা রাফসান মির্জাও শুনতে পাচ্ছে। প্রণয় হেসে বলে, আপনার সারপ্রাইজটা কিন্তু দারুণ ছিল। আমার হবু বউয়ের পছন্দ হয়েছে। আপনি যে আমাকে এত ভালোবাসেন আমি জানতামই না। কি সুন্দর একটা সারপ্রাইজ দিলেন। আমরা সবাই পুরো সারপ্রাইজড হয়ে গেছি, সিরিয়াসলি। কুত্তার বাচ্চা, তোকে তো আমি কুপিয়ে মারবো। তুই বাঁচলি কিভাবে? তোরা পরিবারে তোর বউ সবগুলোকে আমি মারবো, তুই দেখে নিস। রাফসান মির্জা, আমি আপনার লেভেলের খারাপ নই, খারাপ আচরণ করলাম না। আবার আমি এতটাও ভালো না যে প্রতিবার আপনাকে ছাড় দিব। আপনার শত্রুতা আমার সাথে, যা বলার করার আমার সাথে করবেন, কিন্তু এর মাঝে যদি আমার স্ত্রী বা পরিবারকে টানেন, তাহলে আপনি সেই দিন আমার শান্তশিষ্ট মুখোশের আড়ালের আরেকটা মুখোশ দেখবেন। সেই দিন কিন্তু বিশ্বাস করতে পারবেন না শাহরিয়ার প্রণয় কিনা আমি। এত দরদ, সবার জয়। ঠিক আছে, দেখ কি হয় তোদের সবার। বলেই রাফসান মির্জা ফোন কেটে দেয়। হাতের ফোনটাকে এক আছাড় মারে ফ্লোরে। তাতেই ফোন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টেনে বসে আছে জান্নাত। তার পাশেই প্রণয় বসে আছে, আর তাদের দুইজনের সামনে বসে আছে দুইজন লোক। একজন পাঞ্জাবি গায়ে দেওয়া, মাথায় টুপি, আরেকজন ফর্মাল ড্রেসে বসে আছে। দুইজনের প্রণয় আর জান্নাতের বিয়ে পড়ানোর জন্য এসেছে। ফর্মাল ড্রেসের লোকটা উকিল, আর পাঞ্জাবি পরা লোকটা কাজী। মুখোচ্চারিত 3 বার কবুল এবং একটা কাগজের মধ্যে সিগনেচার করে প্রণয় জান্নাত দুইজনেই সম্পূর্ণ হালালভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে। 4টা হাত একসাথে হয়েছে, দুই জীবনের প্রাণ এক হলো। কল্পনায় ঘেরা মানুষটাকে পেল। জান্নাত ব্যালকনিতে দাঁড়িয়ে অন্ধকার রাত দেখছে। তার কাছে এখনও যেন মনে হচ্ছে সব কিছুই তার ভ্রম, কিছুক্ষণ পরেই কেটে যাবে। আচ্ছা, নিজের অতি প্রিয় স্বপ্নগুলো সত্যি হলে কি এমন হয়? হয়তো এমন হয়। আজকের আকাশে চাঁদটা নেই, শুধু তারাদের বিরাজ রয়েছে। প্রণয়দের বাগান বাড়ির প্রণয়ের রুমের ব্যালকনিতেই দাঁড়িয়ে আকাশ দেখছে সে। নিচে সবাই খাবার আয়োজন করছেন। পাশে কারো উপস্থিতি টের পেতে জান্নাত তাকিয়ে দেখে প্রণয় তার দিকে নির্নিমেষভাবে তাকিয়ে আছে। জান্নাত কিছু বলল না, আবার আকাশ দেখায় মনোযোগ দিল। প্রণয় গলা খাকারি দিয়ে বলে, আপনার কি মন খারাপ জান্নাত? জান্নাত তাকায় প্রণয়ের দিকে, স্মিত হেসে বলে, মন খারাপ না, এখনো বুঝতে পারছি না এত সব কিছু স্বপ্ন ছিল নাকি সত্যি। প্রণয় জান্নাতের একটা হাত টেনে নিজের 2 হাতের মাঝে নিয়ে বলে, হালালভাবে ছুঁয়ে দিলাম। আপনি স্বপ্ন দেখেননি, সব কিছুই সত্যি ঘটেছে। এরকম একের পর এক যে সারপ্রাইজ দিবেন আমার ভাবনার বাইরে ছিল। একটা জিনিস চাইবো, দিবেন জান্নাত? জি বলুন। আপনার অধর যুগলের উষ্ণতা পাওয়ার জন্য আমার কপালটা ঠান্ডা হয়ে আছে, একটু উষ্ণতা দেবেন? প্রণয়ের এমন আবদারে জান্নাত তাকিয়ে আছে তার দিকে। কিয়ৎক্ষণ পরে ঠোঁটের কোলে হাসি ফুটে ওঠে। প্রণয় সেই হাসির কারণ বুঝে হাঁটু গুজে বসে জান্নাতের সামনে। জান্নাত প্রণয়ের মুখটাকে 2 হাতের আজলায় নিয়ে প্রণয়ের কপালে ওষ্ঠদয়ের উষ্ণতা দেয়, ভালোবাসার স্পর্শ দেয়, হালাল স্পর্শ। জান্নাতের ওষ্ঠদয়ের স্পর্শ নিজের ললাটে পেয়ে প্রণয় স্মিত হাসে। 2 হাতে জান্নাতের কোমর জড়িয়ে ধরে। জান্নাত হকচকিয়ে তাকায় প্রণয়ের দিকে। প্রণয় অমায়িক হাসি দিয়ে জান্নাতের চোখে চোখ রেখে বলে, আজ থেকে আপনি আমার জানু পরি। প্রণয়দা, আজকে দুপুর 2টায় রাফসান মির্জার মাল পরিবহনকারী ট্রাক যাবে সিলেট বর্ডার ক্রস করে ভারতে। ফোনের অপর পাশের ব্যক্তির কথা শুনে প্রণয় ফিচেল হাসে। ফোনের অপর পাশের ব্যক্তিকে বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সাবধানে থাকিস তুই। ঠিক আছে প্রণয়দা। লোকটা ফোন কাটতে গিয়ে আবারও বলে ওঠে, প্রণয়দা, হ্যাঁ বল। বৌদি ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালোই আছে। আচ্ছা দাদা। বলেই লোকটা ফোন কেটে দেয়। প্রণয় সজীবকে ফোন করে। প্রথম রিং হতেই সজীব ফোন তুলে বলে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সজীব শোন, বলেন প্রণয় ভাই। এখনই পুলিশকে ইনফর্ম করে বলবি সিলেট বর্ডারে চেকপোস্ট বসাতে। আজকে দুপুর 2টায় রাফসান মির্জার মালবাহী ট্রাক নিয়ে যাবে বর্ডার ক্রস করে। আচ্ছা ভাই, আমি এখন সব করতেছি। বলেই সজীব ফোন কেটে দেয়। প্রণয় ল্যাপটপের কিবোর্ডে কিছু একটা দ্রুত হাতে টাইপিং করে। লেখা শেষ হতে ক্রুড়ো হেসে বলে, মির্জা সাহেব, আপনার জন্য একটা বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে আমার পক্ষ থেকে। বলেই প্রণয় ল্যাপটপটা হাতে নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। মাথায় চলছে নানান হিসেব।
সব কিছুর পেছনে একটাই যোগসূত্র, যা প্রণয় ধরতে পারলেও আংশিকভাবে মিলাতে পারছে না একটা জায়গায়। দুপুর 2টার নিউজ দেখার জন্য টিভির সামনে বসে আছে রাফসান মির্জা। আজ সে বরাবরের চাইতে একটু বেশি খুশি। তার ড্রাগগুলো বর্ডার ক্রস করে ভারতে গেলেই তার হাতে চলে আসবে 1 কোটি টাকা। যেখানে যাবে ড্রাগ, সেখানের মালিকের সাথে আগেই ডিল করা ছিল, ড্রাগস নিতে হলে 1 কোটি টাকা দিতে হবে। লোকগুলো রাজি হয়েছিল রাফসান মির্জার কথায়। মূলত তারা বিভিন্ন স্কুল কলেজে রাফসান মির্জার দেওয়া ড্রাগগুলো সাপ্লাই করবে। এর আগেও করেছে স্কুল কলেজে সাপ্লাই। এতেই স্টুডেন্টরা ড্রাগ আসক্ত হয়ে এখন বেশি বেশি ড্রাগ চাচ্ছে। স্টুডেন্টদের হাতে যত বেশি ড্রাগ তুলে দিতে পারবে আর স্টুডেন্টরা ড্রাগে আসক্ত হবে, এতে তাদের লাভ তত বেশি গুণ বেড়ে যাবে। সেই জন্যে বেশি টাকা হলেও প্রয়োজন বিধায় রাফসান মির্জা থেকে ড্রাগ নিচ্ছে। রাফসান মির্জা মেহেদি আর প্রদীপকে ডাক দেয়। দুইজনই রাফসান মির্জার সামনে এসে দাঁড়ায়। রাফসান মির্জা মেহেদির দিকে তাকিয়ে বলে, ড্রাগের ট্রাক রওনা হয়েছে? মেহেদি বিনয়ী হেসে বলে, জি স্যার, এতক্ষণ হয়তো বর্ডার ক্রস করে ফেলেছে। মেহেদির কথা শুনে রাফসান মির্জা হাসে, মনে মনে হাজারো ভাবনা কষে। 1 কোটি টাকা দিয়ে কি করবে সে? হঠাৎ টিভিতে সংবাদ পাঠিকার কথায় ধ্যান ভেঙে সেদিকে তাকাতেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। টিভিতে লাইভ নিউজ দেখাচ্ছে সিলেট বর্ডারে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। বর্ডার ক্রস করা সব ট্রাক চেক করছে। সিলেট বর্ডারে পুলিশ একটা ট্রাক চেক করে দেখে ট্রাকে ড্রাগের ছোট ছোট প্যাকেট। পুলিশ ট্রাক ড্রাইভারকে গাড়ি থেকে বের করে আনে, শার্টের কলার ধরে বলে। ট্রাক ড্রাইভার ভয় পেয়ে আমতা আমতা করতে করতে বলে, এগুলো ভারত যাচ্ছে, রাফসান মির্জার। ট্রাক ড্রাইভার বলে, আমি জানি না, আমি তাকে দেখিনি, শুধু আমাকে একটা নাম্বার থেকে ফোন করে বলেছিল এই জায়গায় তাদের একটা ডেরা আছে, সেখান থেকে ড্রাগ ট্রাকে নিয়ে ভারত যেতে। সাথে কালো পোশাক পরা কয়েকজন লোকও ছিল আমার সাথে। এই নাম্বার থেকে আর কোনো ফোন আসেনি। ড্রাইভারের কথা শুনে পুলিশ বলেই পুলিশ ড্রাইভারকে টানতে টানতে নিজেদের সাথে নিয়ে গাড়িতে ওঠে এবং অন্য কয়েকজন পুলিশকে বলে। রাফসান মির্জা টিভিতে শুধু দেখে যে তার ট্রাক সহ ধরা পড়েছে। পুলিশ যে লোকটাকে এত কিছু জিজ্ঞাসা করেছে সেগুলো তিনি দেখতে পায়নি। তিনি মেহেদি আর প্রদীপের দিকে তাকিয়ে বলে, আজকে যে বর্ডারে চেকপোস্ট বসবে তোরা আমাকে জানাসনি কেন? স্যার, আমরা তো পুরো খবর নিয়েছি। আজকে চেকপোস্ট বসার কোনো কথা ছিল না, তাহলে হঠাৎ করে কিভাবে? প্রদীপের কথায় রাফসান মির্জা কিছুটা ভাবতে বসে। তার এখন মাথা খারাপ হয়ে গেছে। 1 কোটি টাকা পাওয়ার কথা ছিল, আর এখন 1 লাখও পাবে না। তার মধ্যে ড্রাইভারটা যদি তার নাম বলে দেয় তাহলে তো সব শেষ। কিছু একটা ভেবে পেতেই রাফসান মির্জা বলে, আচ্ছা, এই বর্ডারে চেকপোস্ট বসানোর পিছনে কোনো মতে শাহরিয়ার প্রণয়ের হাত নেই তো? মেহেদি কথার প্রত্যুত্তরে বলে, থাকতেও পারে স্যার, বলা যায় না। শাহরিয়ার প্রণয় আপনার থেকে বুদ্ধিমান, কখন কি করে বোঝাই যায় না। মেহেদির কথাতে রাফসান মির্জা তেতে উঠে বলে, তুই কি বলতে চাইছিস? আমার বুদ্ধি নেই? আমার মগজ ফাঁকা? মেহেদি কিছু বলতে যাবে এমন সময় প্রদীপ টিভির দিকে তাকিয়ে বলে, স্যার, আপনার ড্রাগের ডেরাতে আগুন লাগাই দিছে কে, নাকি দাবানল লাগছে? রাফসান মির্জা টিভির দিকে তাকিয়ে এসব দেখে হাই হুতাশ করতে থাকে। তার বুঝে এসে গেছে এই সব কিছুর পেছনে প্রণয়ের হাত আছে, তাই চিৎকার করে বলে ওঠে, শাহরিয়ার প্রণয়, তুই কাজটা ভালো করলি না। আমার সব শেষ করে দিলি তুই। তোর শেষ আমি দেখে ছাড়বো। সাপের লেজে যখন পাড়া দিলি, তাহলে সাপের দংশনে বিষ শরীরে ঢোকার জন্য প্রস্তুত থাক। রাত 11টা বাজে। প্রণয় এখনও বাসায় আসেনি। জান্নাত প্রণয়ের রুমের ব্যালকনিতে থাকা চেয়ারে বসে আছে। তার সামনে টেবিলের উপরে পার্সিয়া জেনিত বসে আছে, জান্নাতের দিকে তাকিয়ে। ঘুম জান্নাতের চোখের পাতায় এসে বসে আছে, কিন্তু এখনও প্রণয় আসেনি বিধায় সে না ঘুমিয়ে বসে আছে। রাত 11:45 প্রণয় বাসায় আসে। নিজের রুমে এসে দেখে লাইট জ্বালানো, কিন্তু জান্নাত নেই রুমে, পার্সিয়া জেনিতও নেই। প্রণয় ভেবে নিয়েছে জান্নাত তাদের বাসায় গিয়েছে, তাই আর কোথাও না খুঁজে কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। চেঞ্জ করে বের হয়ে ব্যালকনির লাইট জ্বালানো দেখে, কি মনে করে যেন ব্যালকনিতে যায়। গিয়ে দেখে জান্নাত টেবিলের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে, পাশে পার্সিয়া জেনিত ঘুমাচ্ছে টেবিলের উপর শুয়ে। জান্নাতের কাঁধ পর্যন্ত ছড়ানো কোকড়ানো চুলগুলো মুখের উপর এসে মুখ ঢেকে দিয়েছে। প্রণয় জান্নাতের চুলগুলো দেখে কিছুটা ভ্রু কুচকায়, আনমনে ভেবে ওঠে, মেয়েটার চুলগুলো এত ছোট কেন? কোমর পর্যন্ত বিছানো কোকড়ানো চুল হলে সৌন্দর্য আরও বেশি বেড়ে যেত মেয়েটার। অবশ্য এতটুকুতেও বেশ লাগছে, মাশাআল্লাহ। আনমনে কথাগুলো ভেবে প্রণয় হেসে দিয়ে ঘুমন্ত জান্নাতের পাশে গিয়ে জান্নাতের কাঁধে হাত রেখে বলে,
জান্নাত, জান্নাত, চলুন ঘরে গিয়ে ঘুমাবেন। এখানে এভাবে বসে ঘুমাচ্ছেন, ঘাড় ব্যথা হয়ে যাবে। প্রণয়ের কথার কোনো প্রত্যুত্তর আসে না। জান্নাত গভীর ঘুমে মগ্ন। প্রণয় ভেবে পাচ্ছে না কি করবে। কিছু একটা ভেবে জান্নাতের মাথাটাকে টেবিলের উপর থেকে আলগোছে তুলে নিজের বুকের সাথে ঠ্যাস দিয়ে ধরে জান্নাতকে কোলে নিবে। এমন সময় জান্নাত চোখ তুলে তাকায়। দুইজনের দৃষ্টি এক হয়ে যায়। কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে দুইজন দুইজনের দিকে। এই মুহূর্তটা বাংলার সিনেমায় দেখালে নিশ্চিত লালা লালা বাদ্যধ্বনি বাজত, আর জলসা সিরিয়াল হলে 7-8 মিনিট এইভাবেই তাকিয়ে থেকে একটা হিন্দি গান চলতো। মিস্টার ভালোবাসা, আপনি কখন আসলেন? আমাকে ডাকেননি কেন? প্রণয় পাশের একটা চেয়ারে বসে বলে, আধ ঘন্টা হয়ে এসেছে আমি যে বাসায় এসেছি, আর আপনাকে ডেকেছিও, কিন্তু আপনি ঘুমাচ্ছিলেন পরিবার নিয়ে। পরিবার নিয়ে? বলেই ভ্রুকুটি কুঁচকে ফেলে জান্নাত। প্রণয় সেই দিকে তাকিয়ে হেসে বলে, এই যে পার্সিয়ার জেনিথও আপনার সাথে ঘুমাচ্ছিল, তো ওরা তো পরিবারের সদস্য, তাই বলেছি। ও আচ্ছা, খাবেন না? না খেয়ে এসেছি, আপনি খেয়েছেন? হ্যাঁ, একটা কথা বলার ছিল। জি বলুন। একটা কেন বলবেন, যত ইচ্ছে ততটা বলুন। না, একটাই বলি এখন। আচ্ছা বলুন। বলে স্মিত হাসে প্রণয়। জান্নাত প্রণয়ের দিকে তাকিয়ে বলে, আপনি তো আমার বড়, আপনি কেন আমাকে আপনি সম্বোধন করছেন? তুমি করেই বলতে পারেন। জান্নাতের কথায় প্রণয় হেসে দেয়। হেসে জান্নাতকে বলে, আমি কেন আপনি সম্বোধন করছি জানেন? কেন? কিছু ভালোবাসা আপনি সম্বোধনেই সুন্দর মানায়, যেমন আমার আর আপনার ভালোবাসা। প্রণয় রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। জান্নাতও ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। প্রণয় তাকে বলেছে আবারও ভার্সিটি যাওয়া শুরু করতে, তাই আজ থেকে ভার্সিটি যাবে। দুইজনে একসময় বের হলেও আলাদা আলাদা ভাবে যাবে। বাইরের কেউ এখনও জানে না জান্নাত প্রণয়ের স্ত্রী, তাই প্রণয়ও জানাতে চায় না। যদি তার রাজনীতি এর ফলে জান্নাতের উপর কোনো বিপদের আঁচ আসে, তাই প্রণয় শুধু দুই পরিবার আর ইসি, রিফাত, সজীব, সুজনের বাইরে বাকি সবার কাছে বিষয়টা গোপন করে রেখেছে। জান্নাত বোরকা পরে হিজাব আর নিকাব হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রেডি হতে পারছে না বলে ভুল হবে। মূলত প্রণয় আয়নার সামনে দাঁড়িয়ে আছে। জান্নাত জায়গা পাচ্ছে না আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে। প্রণয় আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবি উল্টা পিঠ থেকে ঠিক করছে। জান্নাত এসব দেখে ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। মানে কি এসবে? পাঞ্জাবি ঠিক করতেও কি আয়নার সামনে দাঁড়ানো লাগে? প্রণয় ইচ্ছে করে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার খুব ইচ্ছে করছে তাকে এমন করতে দেখে জান্নাত কি ভাবমূর্তি ধারণ করে। আয়নার মধ্যে দিয়ে জান্নাতের দিকে তাকিয়ে প্রণয় মিটিমিটি হাসে, যা জান্নাতের চোখ এড়িয়ে যায়নি। জান্নাত এবার স্বগতোক্তি তুলে বলে, আপনি রেডি হতে এত সময় কেন লাগছে? প্রণয় স্মিত হেসে ভাবলেশীনভাবে বলে, আমি জানি না তো, আপনি জানেন কি কেন এত দেরি হচ্ছে আমার? জানবো কেন, অবশ্যই জানি। আমাকে রেডি হতে দিবেন না আপনি, এটাই আপনার দেরি করার কারণ। ছেলে মানুষের রেডি হতে এত সময় লাগে, সেটা আমার কল্পনার বাইরে। জান্নাতের কথা শুনে প্রণয় উৎফুল্ল চিত্তে বলে ওঠে, তাহলে আমাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন আপনার। আমাকে ধন্যবাদ দিন জান্নাত। জান্নাত অবাক নেত্রে প্রণয়ের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ কেন দিব? এই যে ছেলে মানুষ রেডি অর্ধেক সময় লাগে, সেটা আমি আপনার কল্পনার ভেতরে নিয়ে আসলাম, এবার ধন্যবাদ দিন। জান্নাত কি বলবে বুঝে না পেয়ে চুপ করে আছে। প্রণয় জান্নাতের চুপ করে থাকাটা মেনে নিতে পারে না, তাই নিজের মুখটাকে কিছুটা চুপসে নিয়ে বলে, জানেন জান্নাত, আমি একটা ভুল করেছি। জান্নাত ভ্রুকুচকে প্রণয়ের মুখের দিকে তাকায় জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে বলে, কি ভুল করেছেন? প্রথম ভুল রাজনীতিতে জড়িয়েছি, দ্বিতীয় ভুল বাবার অফিসের দায়িত্ব নিয়েছি, আর এসব দায়িত্ব নেওয়ার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও বউয়ের সাথে একটু সময় কাটাতে পারি না। এই দুঃখের কথা শুধু আপনাকেই বললাম, বুঝলেন? কাউকে তো আর এসব বলা যায় না। নতুন বিয়ে করেছি, দরকার ছিল অন্তত 1 সপ্তাহ সব কাজ থেকে আমাকে ছুটি দেওয়ার, কিন্তু সবগুলো যেন আমার হাসত শত্রু। একটা বুঝলো না, একটু বুঝলো না, নতুন বউ রেখে কাজে যেতে আমার মন ছাই দেয় না। এসব কেন বুঝে না ওরা, একটু বলবেন আমাকে জান্নাত? জান্নাত প্রণয়ের এমন অভিযোগ শুনে হাসবে না কাঁদবে সেটাই হয়তো ভুলে গেছে। কি লাগাম ছাড়া কথা, এটা আবার অভিযোগ বাক্য? প্রণয় পাঞ্জাবি পরে জান্নাতকে ডাক দেয় তার কাছে আসতে। জান্নাত তার পাশে গিয়ে দাঁড়াতেই জান্নাতের দিকে মুখ করে ফিরে দাঁড়িয়ে বলে, পাঞ্জাবির বোতামগুলো লাগিয়ে দিন। জান্নাত বিপরীতে কিছু না বলে হেসে বোতাম লাগিয়ে দিয়ে সরে আসতে গেলেই প্রণয় জান্নাতের কোমর জড়িয়ে ধরে জান্নাতকে আয়নার সামনে
দাঁড়া করিয়ে নিজের পেছনে দাঁড়ায়, হাসি দিয়ে বলে, এবার আপনি তৈরি হন, আমিও হচ্ছি, সমস্যা হবে না। দুজনেই রেডি হয়ে নেয়। প্রণয় বেরিয়ে যাবার আগে জান্নাতকে আবারও নিজের কাছে ডেকে নেয়। জান্নাত প্রণয়ের সামনে এসে দাঁড়াতেই প্রণয় জান্নাতের কপালে নিজের ওষ্ঠদ্বয়ের স্পর্শ দেয়। কিছু সময় নিয়ে জান্নাত কপাল থেকে অধর সরিয়ে হাসি মুখে বলে, সাবধানে যাবেন, কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করবেন, আমি ইনশাআল্লাহ চলে আসব। জি আচ্ছা। আরেকটা কথা, জি বলুন। আমাদের বিয়ের কথাটা কাউকে জানাবেন না, এতে আমার শত্রুরা হয়তো আমার ক্ষতি করার জন্য খুঁটি হিসেবে আগে আপনার ক্ষতি করতে চাইবে, তা আমি চাই না, সেই জন্য কাউকে বলবেন না। আচ্ছা বলবো না, আপনি সাবধানে যাবেন। জি ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেই জান্নাতের দিকে তাকিয়ে হেসে রুম থেকে বের হয়ে যায়। জান্নাত তার ব্যাগ নিয়ে বের হয় রুম থেকে। গতকাল গিয়ে তাদের বাসা থেকে তার বই নিয়ে এসেছে। জান্নাত বের হয়ে রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে যায়। প্রান্তিক বাইক নিয়ে আগেই গিয়েছে আজ। তার কাজ আছে, কোথায় যাবে, তারপর ভার্সিটিতে আসবে। অবশ্য জান্নাতের রিক্সার পেছনে সজীবও এসেছে। অতি সতর্কতার সাথে জান্নাতের রিক্সার পেছনে নজর রেখে গিয়েছিল যাতে কেউ বুঝতে না পারে। প্রণয় সজীবকে বলেছে জান্নাত ভার্সিটি যাওয়ার সময় জান্নাতকে ফলো করে যেতে, যদি কোনো বিপদ হয় জান্নাতের, সেই জন্যই দূর থেকেই ফলো করতে বলেছে, তবে যাতে কেউ বুঝতে না পারে। রাফসান মির্জা বসে বসে ভাবছে কিভাবে শাহরিয়ার প্রণয়কে রাস্তা থেকে সরানো যায়। ভাবতে ভাবতে হঠাৎ মাথায় কিছু একটা আসতেই মেহেদি আর প্রদীপকে ডাক দেয়। মেহেদি প্রদীপ এসে দাঁড়াতেই বলে, শাহরিয়ার প্রণয় বিয়ে করেছে তাই না? প্রদীপ স্বগতোক্তি করে বলে, জি স্যার। ওর বউটাকে চিনিস বা দেখেছিস ওর বউকে? না স্যার, আমরা তো আপনার সাথে চিপকে থাকি সবসময়, আরশোলার মতো, দেখবো কেমনে? মেহেদির এমন অতিরিক্ত কথায় রাফসান মির্জার রাগ উঠে যায়। এই ছেলেটা ইদানিং বেশি কথা বলে, বলে না সঙ্গদোষে লোহাও ভাসে। প্রদীপের সাথে থেকে থেকে এই মেহেদিও এখন অতিরিক্ত কথা বলে। রাফসান মির্জা প্রদীপকে বলে, খোঁজ নিয়ে আমাকে জানা শাহরিয়ার প্রণয়ের বউকে, যত তাড়াতাড়ি সম্ভব জানার চেষ্টা কর কে ওর বউর, বাই হুক অর বাই কুক। বলেই রাফসান মির্জা হেসে দেয়। প্রদীপ আর মেহেদি রাফসান মির্জার কেবিন থেকে বের হতে যাবে, এর আগেই রাফসান মির্জা দুইজনকে আবারও ডাক দেয়। অতি আস্তে তাদের দুইজনকে কিছু বলে, এরপরেই তিনজনে সমসুরে হেসে ওঠে। প্রণয় অফিস থেকে মাত্র বের হয়েছে, আজকে একবার পার্টি অফিসে যাবে আফজাল সাহেবের সাথে দেখা করতে। সেই জন্যে রিফাত আর সুজনকে অফিসের বাকি কাজগুলো করে নিতে বলে সজীবকে নিয়ে বেরিয়ে পড়ে অফিস থেকে। গাড়ির কাছে এসে দাঁড়ায় প্রণয় আর সজীব। সজীব উঠে ড্রাইভিং সিটে বসে, প্রণয় উঠে ফ্রন্ট সিটে বসতে যাবে এমন সময় প্রণয়ের নাম্বার একটা ফোন আসে। প্রণয় ফোনটা ধরে হ্যালো বলার আগেই ওপাশ থেকে ব্যক্তিটির বলা কথা শুনে প্রণয় অবাক হয়ে ভ্রুকুটি কুঁচকে ফেলে। প্রণয়দা, অফিসে যে গাড়িটা করে এসেছেন সেইটাই করে কোথাও যাবেন না, ওভার ব্রেক ফেল করে দিয়েছে রাফসান মির্জার লোকেরা। বলেই ফোনটা কেটে দেয়। প্রণয় ক্রুড় হেসে গাড়িতে উঠে বসে। সজীব গাড়ি স্টার্ট দিতে নিলে প্রণয় স্টিয়ারিংয়ে হাত দেয়। সজীব প্রণয়ের দিকে, প্রণয়ের চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। সজীবও আর গাড়ি স্টার্ট না দিয়ে বসে থাকে। প্রণয় ফ্রন্ট ক্যামেরা তো পিছনে দেখে। প্রণয়দের গাড়ি থেকে বেশ কিছুটা দূরে প্রদীপ আর মেহেদি দাঁড়িয়ে আছে। প্রণয়দের গাড়িতে উঠতে দেখে মেহেদি প্রণয়কে বলে, চলো, ওরা তো গাড়িতে উঠে গেছে, তার মানে চলে যাবেই, এখানে দাঁড়িয়ে থেকে দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার, চলো আমরা চলে যাই। প্রদীপও কোনো বাক্য ব্যয় না করে চলে যায় মেহেদির সাথে। ওরা চলে যেতে প্রণয় আর সজীব গাড়ি থেকে নেমে পড়ে। সজীব গাড়ির তার ঠিক করে গাড়ি চালানো শুরু করে পার্টি অফিসের দিকে। প্রণয় ক্রুড় হাসে রাফসান মির্জার ব্যর্থ হওয়া প্ল্যান ভেবে, আর মাথায় সাজাতে থাকে রাফসান মির্জাকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায় সেটা। রাফসান মির্জা নিজের কেবিনে বসে মেহেদির সাথে কথা বলছে। প্রদীপের দিকে তাকিয়ে বলে, প্রদীপ, শাহরিয়ার প্রণয়ের গাড়ির তার কেটে দিয়েছিস তো, যাতে ব্রেক ফেল হয় খুব তাড়াতাড়ি? প্রদীপ রাফসান মির্জার দিকে তাকিয়ে হেসে বলে, জি স্যার। মেহেদি গাড়ির নিচে ঢুকে শুয়ে তার কাটছে, আমি চারদিকে তাকিয়ে দেখেছি, কেউ দেখেছে কিনা, কেউ দেখেনি। গুড। মেহেদির দিকে তাকিয়ে রাফসান মির্জা বলে, কি খবর বল, ওরা গাড়িতে উঠেছে তো, ব্রেক ফেল হয়েছে তো গাড়ি, এখনো কোনো নিউজ বের হচ্ছে না কেন? জি স্যার, এতক্ষণে গাড়ি ব্রেক ফেল হয়ে শাহরিয়ার প্রণয় বোধহয় মারাও গেছে, মিডিয়া হয়তো এখনো খবর পায়নি। মেহেদির কথায় রাফসান মির্জা কিছু বলতে যাবে তার আগে তার ফোনে প্রণয়ের নাম্বার থেকে ফোন আসে। উনি ভ্রুকুচকে মেহেদি আর প্রদীপের দিকে তাকায়, ইশারায় তাদেরকে কেবিন থেকে বের হয়ে যেতে বলে। দুইজনে বের হতে রাফসান মির্জা ফোন রিসিভ করে কানে তুলতে প্রণয় সালাম দিয়ে বলে,
মির্জা সাহেব, এবারও আপনার প্ল্যান ফ্লপ হলো। আল্লাহ এবারও আমাকে বাঁচিয়ে নিয়েছে। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। বলেই ফোন কেটে দেয়। রাফসান মির্জা রাগে পাশের ফুলের টপটা ছুঁড়ে ফেলে ভেঙে ফেলে, আবারও নতুন প্ল্যান করে। এত সহজে দমে যাওয়ার লোক রাফসান মির্জা নয়। বলেই রাফসান মির্জা হাসতে থাকে। পার্টি অফিস থেকে মাত্রই বের হয়েছে প্রণয় আর সজীব। আফজাল সাহেবের সাথে বেশ অনেকক্ষণ কথা হয়েছে প্রণয়ের। পার্টি অফিস থেকে বের হয়ে প্রণয় নিজের অফিসে আসে আরেকবার। কিছু ফাইলে তার সিগনেচার দরকার ছিল, যা না করলেই নয়। তাই প্রণয় আবারও অফিসে যায়। অফিসে যেতেই রিফাত ফাইলগুলো নিয়ে আসে। প্রণয় ফাইলগুলোতে সিগনেচার করে ল্যাপটপ নিয়ে বেরিয়ে পড়ে। রাতে জান্নাত প্রণয় খাওয়া শেষ করে মাত্র রুমে এসেছে। বরাবরের চাইতে আজকে তাড়াতাড়ি বাসায় এসেছে প্রণয়। ঘড়িতে ঘন্টার কাঁটা বরাবর 11-র ঘরে। প্রণয় ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। জান্নাত গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে। প্রণয় ল্যাপটপ নিয়ে বসে। হালকা কিছু কাজ রয়ে গেছে, সেগুলো শেষ করেই ঘুমাতে যাবে। জান্নাত আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। প্রণয় কিছুক্ষণ পরপর ল্যাপটপ থেকে চোখ তুলে জান্নাতের দিকে তাকাচ্ছে। নজরটা বরাবরই নাকে সেই লালচে কালো তিলটাতে গিয়ে আটকায়। প্রণয় ল্যাপটপ রেখে উঠে এসে জান্নাতের পেছনে দাঁড়ায়। জান্নাত আয়নার মধ্যে প্রণয়কে দেখে বলে, কিছু বলবেন? জান্নাতের কথায় প্রতি উত্তরে প্রণয় কিছু বলে না। প্রণয় কিছু একটা মনে করতেই জান্নাতকে অপেক্ষা করতে বলে। কাবার্ডের সামনে গিয়ে কাবার্ড খুলে দুটো কিটক্যাট চকলেট এনে জান্নাতের হাতে দেয়। জান্নাত চকলেট পেয়ে খুশিতে আপ্লুত হয়ে প্রণয়কে উৎকণ্ঠিত সুরে বলে, আপনি জানলেন কিভাবে কিটক্যাট চকলেট আর যে আমার প্রিয়? প্রণয় হেসে দিয়ে বলে, আপনার বেলকনিতে মাঝে মাঝে উকি ঝুঁকি দিলে বোঝা যাওয়া যাবে আপনার কোন চকোলেট প্রিয়। প্রণয়ের কথায় জান্নাত মাথা নিচু করে হেসে ফেলে। মাঝে মাঝে ব্যালকনিতে বসে চকলেট খেত, আর ব্যালকনিতে রাখা বাস্কেটে চকলেটের প্যাকেট ফেলে দিত। হয়তো প্রণয় কোনোভাবে সেটা দেখেছে। জান্নাত আয়নার সামনে ছোট্ট টুলে বসে চকলেট খাচ্ছে, সাথে পার্সিয়া আর জেনিত জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত তাদের মুখের সামনে চকলেট খাওয়ার জন্য ধরলে তারা মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। আইসক্রিম হলে নিশ্চিন্তে দুইজনাই খেত। চকলেট হওয়ার কারণে খাচ্ছে না। প্রণয় সোফায় বসে জান্নাতের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাত সেদিকে তাকিয়ে ভ্রুকুচকে প্রণয়কে স্বগতোক্তি করে শুধায়, কি দেখছেন এভাবে? প্রণয় জান্নাতের কথার প্রত্যুত্তর দেয় না। উঠে কাছে এসে পিছন থেকে জান্নাতের দুই বাহুতে হাত রেখে জান্নাতকে দাঁড়াতে বলে। জান্নাত দাঁড়াতেই নিজের দিকে ফিরিয়ে নিয়ে জান্নাতের কপালে গভীরভাবে ভালোবাসার পরশ বুলিয়ে দেয়। কিছুক্ষণ নাকের তিলটার দিকে তাকিয়ে নাকের উপরে অধর ছোঁয়া দেয়। জান্নাত খানিকটা ভ্যাবাচাকা খেয়ে তাকালে প্রণয় জান্নাতকে আরেক ধাপ অবাক করে দিয়ে জান্নাতকে জড়িয়ে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে ফেলে। আপনার চুলের স্মেল, নাকের লালচে কালো তিলে এই কেমন নেশা ছড়িয়ে আছে যে আমি বারে বারে নেশায় পড়ে যাই জানো মনি। প্রণয়ের কথায় জান্নাত উত্তর দেয় না। প্রণয়ের বুকে মাথা রেখে হাসে। এই মানুষটা তার একান্ত একজন। মানুষটা পাশের বেলকনি, সে বালকটি যে এখন পেয়েছে তার স্বামী রূপের পরিচিতি। এসব ভেবে জান্নাত নিজেও প্রণয়কে দৃঢ়ভাবে জড়িয়ে ধরে নিজের হাত দুটো নিয়ে যায় প্রণয়ের পিঠের মধ্যখানে, আর একটু গভীরভাবে জড়িয়ে ধরে। জান্নাত শুনতে পায় প্রণয়ের বুকের বাম পাশে 2 ইঞ্চি নিচে হার্ট নামের যন্ত্রটার হৃদস্পন্দন। হার্টের প্রতিটা বিট যেন জান্নাতের নাম বলে বিট করছে। জান্নাত আবেশে প্রণয়কে আরেকটু জড়িয়ে ধরে সকল সংকোচ ভুলে। প্রণয়ও প্রিয়তমাকে নিজের সাথে জড়িয়ে ধরে, পারে না তো যেন বুকের মধ্যেখানিতে ঢুকিয়ে রাখে। প্রণয় নিঃশাক্ত কণ্ঠে জান্নাতকে বলে, আজ যদি আপনার কাছে একটু নির্লজ্জ হওয়ার আবদার করি, আপনি কি অনুমতি দিবেন জান্নাত? এই কথার বিপরীতে কি বলা উচিত জান্নাতের জানা নেই। মানুষটাকে বাধা দিবে কেন? মানুষটা তো তার স্বামী, আল্লাহর দেওয়া রহমত। এই মানুষটাকে না করার ক্ষমতা যে তার নেই। জান্নাত লজ্জায় মুখের রক্তিম আভা ছড়িয়ে প্রণয়কে জড়িয়ে ধরে। প্রণয় প্রিয়তমা স্ত্রীর সম্মতিসূচক উত্তর পেয়ে হাসে। ভালোবাসার রাতটুকুতে হোক না ভালোবাসা আরেকটু গভীর, ছড়িয়ে পড়ুক ভালোবাসার রন্ধ্রে রন্ধ্রে। ভালোবাসার আন্দোলনে শিহরিত হোক শিরা উপশিরায়, নাম হোক একটা রাতের, আখ্যায়িত থাকুক ভালোবাসার রাত নামে। সন্ধি হোক দুটো মনের, দুটো প্রাণের, দুটো দেহের। রাত 4:30 বাজে। রাত জাগা নিশাচর পাখিরা কিচিরমিচির করছে। প্রণয়ের উদাম প্রশস্ত বক্ষে জান্নাত ঘুমাচ্ছে দুহাতে প্রণয়কে জড়িয়ে, যেন এই জায়গাটাতেই সে শান্তির ঘুম ঘুমাতে পারে। প্রণয় তাকিয়ে আছে জান্নাতের মুখশ্রীর দিকে। মেয়েটার দিকে যত তাকিয়ে থাকে তত যেন তার ঘোর লেগে যায়। যত দেখি ততই তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মেয়েটাকে দেখলেই যেন চক্ষু শীতল হয়।
হালাল ভালোবাসাগুলো এমনই। প্রণয় নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে, ঘুম আসছে তার। দুই হাতে সেও জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতের মাথার কোকড়া চুলগুলোতে হাত গলিয়ে দেয়, কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয় আবারও। হঠাৎ বাইরে কিছু শব্দ পেতে প্রণয় জান্নাতকে নিজের বুকের উপর থেকে আলগোছে তুলে নিয়ে বিছানার বালিশে মাথাটা রেখে শুইয়ে দেয়, শরীর ঢেকে দেয় কাঁথা দিয়ে। উঠে একটা কালো টি শার্ট গায়ে জড়িয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। যা ভেবেছিল তাই। রাফসান মির্জার লোকদের সাথে তার গার্ডদের সাথে মারামারি চলছে। প্রণয় রুমে এসে একবার জান্নাতের দিকে তাকিয়ে সাইড টেবিলের ড্রয়ার থেকে গুলিটা নিয়ে সাইলেন্সার লাগিয়ে আবারও বেলকনিতে চলে যায়। সেখান থেকে রাফসান মির্জার লোকদের মধ্যে একজনের দিকে গুলিটা তাক করে ট্রিগারে চাপ দেয়। সাথে সাথে গুলিটা ছুটে গিয়ে লোকটার মাথায় ঢুকে। সেখানেই মারা যায় লোকটা। সবাই উপরে তাকাতেই প্রণয়কে দেখে। জানের ভয় সবার আছে, সেই জন্যে সেখান থেকে পালিয়ে যায় প্রণয়কে না মেরে। ভেবেছিল গার্ডদের মেরে প্রণয়ের বাসায় ঢুকে ঘুমের মধ্যেই প্রণয়কে মারবে, কিন্তু তারা কি আর ভাবতে পেরেছে প্রণয় আজ রাতেই জেগে থাকবে? লোকগুলো চলে যেতে প্রণয় মোবাইলটা নিয়ে রাফসান মির্জাকে ফোন করে। রাফসান মির্জা ঘুমে বিভোর। এই তো সুন্দর আরামের ঘুমের মাঝে কর্কশ শব্দ করে ফোনটা বেজে ওঠায় বিরক্ত হলেন তিনি। ঘুম ঘুম চোখেই নাম্বার না দেখে ফোন কানে তুলে বিশ্রীভাবে গালি দিয়ে বলে, এত রাতে ফোন করেছিস কোন আমলের দুঃসংবাদ দিতে? প্রণয় রাফসান মির্জার গালি শুনে মাথাটা গরম হয়ে গেলেও মাথা ঠান্ডা রাখে। প্রণয় বেশ বুঝতে পারছে রাফসান মির্জা ঘুমের ঘোরে তার নাম্বার না দেখে রিসিভ করে কথা বলছে। প্রণয় ক্রুড়ো হেসে বলে, স্যার, একটা দুঃসংবাদ আছে। আর সেটা হলো শাহরিয়ার প্রণয় তার স্ত্রীর সাথে একান্ত সময় কাটাচ্ছিল, আর তার মাঝে আমরা ওনার বাড়িতে অ্যাটাক করে ব্যাঘাত ঘটিয়েছি। শাহরিয়ার প্রণয় নাম শুনে আর প্রণয়ের কণ্ঠ শুনে রাফসান মির্জার চোখ থেকে যেন ঘুম উড়ে গেল। তিনি তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে ভালো করে নাম্বার চেক করে দেখে প্রণয় ফোন করেছে। এবার একটু গলা ঝেড়ে কণ্ঠে গভীর করে বলে, শাহরিয়ার প্রণয়, তুই এই ভোরে আমাকে কেন ফোন দিয়েছিস? মির্জা সাহেব, আপনি এতদিনে যা করেছেন তা আমি কিছুটা হলেও মেনে নিতাম, কিন্তু একটু আগে লোক পাঠিয়ে আক্রমণ করাটা আমি কখনো মেনে নিব না। বাইরে গেলে যেমন শান্তি দেন না, এখন বউয়ের সাথেও একটু শান্তিতে সময় কাটাতে দিচ্ছেন না। আপনার এরকম অতর্কিত আক্রমণের কারণে আমার ভবিষ্যৎ বাচ্চারা আসবে কিভাবে দুনিয়াতে? এগুলো ঠিক না মির্জা সাহেব। বউয়ের সাথে অন্তত সময় কাটাতে দিবেন। বলেই প্রণয় হেসে ফোনটাকে কেটে দেয়। রাফসান মির্জা তবদা খেয়ে বসে আছে। ভোর রাতে শাহরিয়ার প্রণয় কি পাগল হয়ে গেল নাকি? ফোন দিয়ে এসব কি বলল? রাফসান মির্জার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে প্রণয়ের কথা। প্রণয়ের কথা তার ভাবনার বাইরে। প্রণয় রুমে এসে জান্নাতের দিকে তাকিয়ে বলে ওঠে, রাজনীতিতে জড়িয়ে শুধু ভুল করিনি, চরম ভুল করেছি, যার ফল প্রসূতি এখন বউয়ের সাথে শান্তিতে সময়ও কাটাতে পারছি না। বলেই জান্নাতের কপালে অধর ছুঁয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। রাফসান মির্জার প্রণয় মুখোমুখি হয়ে বসে আছে। স্থান হিসেবে আছে প্রণয়ের অফিস। আজ হুট করে রাফসান মির্জা প্রণয়ের অফিসে আসে। প্রণয়তে কিঞ্চিত পরিমাণ অবাক হলেও তা মুখশ্রীতে প্রকাশ করে না। প্রণয়ের কেবিনে শুধু রাফসান মির্জার প্রণয়ই বসে আছে। প্রণয় রাফসান মির্জার দিকে তাকিয়ে আছে, কিন্তু রাফসান মির্জা কোনো কথা বললে তো। নীরবতাকে উপসংহার দিয়ে প্রণয় আগে বলে ওঠে, তা মির্জা সাহেব হঠাৎ আমার অফিসে কেন? রাফসান মির্জা প্রণয়ের দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হেসে বলে, আসলাম ইচ্ছে হলো একটু তাই, তবে আপনার সাথে একটু খোশ গল্প করার ইচ্ছে ছিল। প্রণয় ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে একটা হাসি দিয়ে বলে, আসলে আমি এখন আপনার সাথে খোঁজ গল্প করতে পারবো না, আমার প্রচুর কাজ আছে। রাফসান মির্জা কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বললেন, তাহলে আপনার বাড়িতে একদিন না হয় নিমন্ত্রণ করেন, আসি। শুনলাম বিয়ে করেছেন, আপনার বউয়ের হাতে রান্না খাওয়া হবে, আপনার বউকেও দেখা হবে। জি, আসবেন, এসে খাওয়া দাওয়া করে যাবেন। তবে আমার বউকে আপনাকে দেখাতে আমি ইচ্ছুক না। তা মেয়ে পটিয়েছেন কিভাবে? আমার লোকরা আপনার বউয়ের চেহারা না দেখলেও মুখ ঢাকা অবস্থা একবার দেখেই বলেছে আমাকে। ঝাক্কাস মাইয়া জোগাড় করছেন আপনি। তা বিয়ের আগে কি বিছানায় গিয়েছে নাকি? আর কিছু বলার আগে প্রণয় রেগে তাকে চুপ করতে বলে। জান্নাতকে নিয়ে কোনো প্রকার বাজে কথা শুনতে প্রণয় চায় না। প্রণয় রাগ চেপে রেখে ঠান্ডা গলায় রাফসান মির্জাকে বলে, আপনি এখন আসতে পারেন। আপনি রাগ করছেন কেন? আমি তো জাস্ট জিজ্ঞেস করেছি নতুন নাকি পুরাতন মাল। প্রণয় এবার চিৎকার করে চেয়ার ছেড়ে উঠে রাফসান মির্জাকে মারার জন্য উদ্যত হয়ে হাত তুলতে নিজেকে কন্ট্রোল করে আবারও হাত নামিয়ে ফেলে। রাফসান মির্জার হাত ধরে টেনে কেবিন থেকে বের করে দিয়ে সুজনকে ডাক দিয়ে বলে, গার্ডকে বল একে এক্ষুনি আমার অফিস থেকে বের করে দিতে, আর যাতে কোনোদিন একে আমার অফিসে ঢুকতে না দেয়। এর সাথে বেশি ভালো ব্যবহার করে ফেলেছি,
আর না। বলেই প্রণয় এক ধাক্কা মারে রাফসান মির্জাকে। রাফসান মির্জা ক্ষুব্ধ হয়ে প্রণয়ের দিকে তাকিয়ে বলে, তোর বউকে তো আমি এক রাতের জন্য হলেও নিয়ে আসবই, যেভাবেই হোক। দেখে নিস তুই শাহরিয়ার প্রণয়। এতক্ষণ যতটুকু রাগ দমিয়ে রেখেছিল এখন সেটাও উত্তপ্ত লাভার ন্যায় যেন টকবক করে উঠল। প্রণয় দৌড়ে গিয়ে হাত মুষ্টিবদ্ধ করে রাফসান মির্জার নাক বরাবর একটা ঘুষি দিলেন। রাফসান মির্জা কিছুটা দূরে ছিটকে পড়ে। আবার জান্নাতকে নিয়ে কিছু বলতে যাবে, প্রণয়ের আগে ওর গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। রিফাত এসে প্রণয়কে ধরে শান্ত হতে বলে, কিন্তু বললেই কি শান্ত হওয়া যায়? হঠাৎ প্রণয়ের ফোন বেজে উঠতেই প্রণয় পকেট থেকে ফোন নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে জান্নাত ফোন করেছে। মুহূর্তের মধ্যে রাগটাও উধাও হয়ে গেল। প্রণয় রাফসান মির্জার দিকে আরেকবার শক্ত চাহনি নিয়ে সুজনকে সজীবকে বলে রাফসান মির্জাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলেই প্রণয় ফোন নিয়ে কেবিনে চলে যায়। ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে জান্নাত সালাম দিয়ে বলে, আপনি কি ব্যস্ত আছেন? প্রণয় স্মিত হেসে বলে, না, বলুন, কিছু বলবেন? প্রণয়ের কথায় জান্নাত চুপ করে থাকে। প্রণয় কিছুক্ষণ চুপ থেকে বলে, ভিডিও কলে আসুন জান্নাত, আপনাকে দেখতে ইচ্ছা করছে। জি আচ্ছা। বলে জান্নাত ভিডিও কলে কানেক্ট হয়। প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত চোখ তুলে প্রণয়ের দিকে তাকাচ্ছে না। প্রণয় জান্নাতকে লজ্জা পেতে দেখে হাসছে। জান্নাত কিছুক্ষণ পরেই বলে ওঠে, বাসায় কখন আসবেন আজ? চেষ্টা করব তাড়াতাড়ি আসার, বলতে পারছি না কখন আসবো। ও আচ্ছা। আচ্ছা, এখন রাখলাম, আমার একটু কাজ আছে জান্নাত। জি আসসালামু আলাইকুম। বলেই জান্নাত ফোন কেটে দেয়। প্রণয় ফোনের দিকে তাকিয়ে হেসে দেয়। গতকাল রাতে এরপর থেকে জান্নাত তার সাথে কথা বলছে না লজ্জায়, সামনেও আসছে না। প্রণয় অফিসে আসার সময়ও জান্নাত সামনে আসেনি, ব্যালকনিতে দাঁড়িয়েছিল। প্রণয় রুম থেকেই বলে এসেছে সে অফিসে গেলে জান্নাত যেন তাকে একবার হলেও ফোন করে। সেই সুবাদেই এই এখন ফোন করেছে, নয়তো মনে হয় না ফোন করতো। রাত 12টায় প্রণয় বাসায় আসে। বাসার এক্সট্রা চাবি দিয়ে মেন দরজা খুলে বাসায় ঢুকে ড্রয়িং রুমে এসে দেখে প্রান্তিক টিভি দেখছে, হরর মুভি দেখছে। প্রণয় যে তার পাশে এসে দাঁড়িয়েছে সেদিকে তার কোনো নজর নেই। প্রণয় পিছন থেকে গিয়ে প্রান্তিকের কাঁধে হাত রাখতেই প্রান্তিক চমকে উঠে চিৎকার দেয়, ভূত বলে। প্রণয় প্রান্তিকের মুখ চেপে ধরে। প্রান্তিক চুপ হয়ে যেতেই মুখ থেকে হাত সরিয়ে বলে, রাত 12টা বাজে, তুই বসে বসে হরর মুভি দেখছিস, আর তোকে ধরতে না ধরতেই ভূত বলে চিৎকার দিচ্ছিস কেন? প্রান্তিক প্রণয়ের দিকে তাকিয়ে বলে, তো ভয় পাবো না? একে তো হরর মুভি দেখছি, এর মধ্যে তুমি যদি পিছন থেকে এসে গায়ে হাত দাও, ভয় পাওয়াটা কি স্বাভাবিক না? খেয়েছিস তুই? আব্বু আম্মু ওষুধ খেয়েছে রাতে? জান্নাত ওষুধ দিয়েছে ওদের। যা গিয়ে ঘুমিয়ে পড় তুই, বেশি রাত জাগিস না, সকালে পরে নামাজ পড়ে উঠতে পারবি না সময় মতো। আচ্ছা যাচ্ছি। বলেই প্রান্তিক টিভি অফ করে চলে যায় রুমে। প্রণয় কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে রুমে চলে যায়। প্রণয় রুমে এসে দেখে জান্নাত বিছানায় ঘুমাচ্ছে। জান্নাতের পাশেই পার্সিয়া জেনিত ঘুমাচ্ছে। প্রণয় সেই দিকে তাকিয়ে মুচকি হাসে। ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করতে। চেঞ্জ করে এসে শুতে যেতেই জেনিত শোয়া থেকে উঠে এসে জান্নাতের আরেক পাশে শুয়ে পড়ে। প্রণয় তা দেখে ভ্রু কুচকায়। প্রণয় ভ্রুকুটি কুচকে বলে, আবার বিয়ে করা বউ আমাকে আমার বউয়ের পাশে শুইতে না দিয়ে দুইজনে দুই পাশে কি সুন্দর করে শুয়ে আছে, এটা আমি মানব না। বলেই প্রণয় জেনিত পার্সিয়া দুইজনকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। প্রান্তিকের রুমের দরজা এখনো খোলা। দুইজনকে প্রান্তিকের রুমের ভেতরে ঢুকিয়ে দিয়ে দরজাটা হালকা ভিড়িয়ে দিয়ে প্রণয়ের ক্রূর হাসে, যেন সে তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করেছে। নিজের রুমে এসে দরজাটা বন্ধ করে দেয়। বিছানায় এসে জান্নাতকে টেনে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে শুয়ে পড়ে। জান্নাত ঘুম ঘুম চোখ মেলে তাকায় প্রণয়ের দিকে, তারপর দুই পাশের দিকে নজর দিয়ে দেখে পার্সিয়া জেনিত কেউ নেই। জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করে প্রণয়কে বলে, পার্সিয়া জেনিত কোথায়? বের করে দিয়েছি ওদের রুম থেকে। ওদের কারণে আমি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি না জান্নাত, দুইজন দুই পাশে শুয়ে থাকে আপনার। জান্নাত অবাক হয়ে চোখ দুটো বড় করে বলে, দুটো বোবা প্রাণী নিয়েও জেলাস? মেয়েরা যেই রকম কোলবালিশ নিয়ে এ পর্যন্ত জেলাস হয়, ঠিক সেই রকম আমারও পার্সিয়া জেনিতকে নিয়ে জেলাস হয়। সারাদিন বউকে কাছে পাই না, রাতের সময়টুকুও ছাড় দিব নাকি? এই রাফসান মির্জা আর পার্সিয়া জেনিত মনে হয় গোপনে ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। না হলে আমি আপনার কাছে আসলে একদিন রাফসান মির্জা লোক পাঠাবে গন্ডগোল করার জন্য, নয়তো পার্সিয়া জেনিত আপনার দুই পাশে থাকে। এতক্ষণ নিজের মতো কথা বলে প্রণয় চুপ হয়। জান্নাত তাকিয়ে আছে প্রণয়ের মুখের দিকে। হুট করে প্রণয় জান্নাতের দিকে তাকায়। দুইজনের নজর এক হয়। প্রণয় মৃদু হেসে বলে, জান্নাত, বিয়ের আগে বলেছিলাম বিয়ের পর চুটিয়ে প্রেম করব, কথাটা মনে আছে আপনার?
প্রেম করতে পারবেন আমার সাথে? হালাল প্রেম? জান্নাত লজ্জায় রাঙা মুখ করে বলে। জানি না। প্রণয় জান্নাতকে আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে বলে। না পারলেও সমস্যা নেই, আমি শিখিয়ে দিব আপনাকে। হালাল প্রেমের হাতেখড়ি হবে না হয়। বলেই জান্নাতের কপালে অধর ছোঁয়া দেয়। ডান হাতে নিজের মোবাইলটা সাইড টেবিল থেকে নেয়। রিফাত, সজীব, সুজন এবং আরও একজন ব্যক্তিকে একটা মেসেজ করে দেয়। চারজনের কাছেই মেসেজ একসাথে চলে যায় এবং মেসেজটা চারজনের দেখে রিপ্লাই দেয়। অপেক্ষা করছি ভাই নেক্সট ধামাকার জন্যে। প্রণয় চারজনের মেসেজ দেখে ক্রুড়ো হাসে। মোবাইলটা রেখে দিয়ে জান্নাতের মুখের দিকে তাকিয়ে দেখে জান্নাত ঘুমিয়ে গেছে। প্রণয় চোখ বন্ধ করবে এমন সময় প্রণয়ের ফোনে আরেকটা মেসেজ আসে। প্রণয় ফোন নিয়ে দেখে প্রান্তিক মেসেজ করেছে। ওপেন করে দেখে প্রান্তিক মেসেজ করেছে। বিয়াত্তা ভাইয়া পার্সিয়া জেনিতে আমাকে ঘুমাতে দিচ্ছে না, দুইজনই আমার গায়ের উপরে ঘুমাতে আসছে বারবার। প্রণয় হেসে দিয়ে রিপ্লাই দেয়। অভ্যাস করে নে। বিয়াত্তা ভাইয়া বলার অপরাধে আজ থেকে পার্সিয়া জেনিথের দায়িত্ব তোর। লেখেই প্রণয় মেসেজ সেন্ড করে ফোনটা রেখে দেয়। জান্নাতকে আরেকটু আবেশে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে যায়। স্যার, ভারত থেকে মিস্টার বিপ্লব কুমার ফোন করেছে, আপনার সাথে কথা বলতে চাইছে। মেহেদির কথা শুনে রাফসান মির্জা ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায় মেহেদির দিকে। রাফসান মির্জার চোখে মুখে ভয়ের ছায়া পড়েছে। মেহেদির দিকে তাকিয়ে বলে, উনি ফোন করেছে কেন? স্যার, আমাকে বলেনি, শুধু বলেছে আপনার সাথে কথা বলতে চায়। আপনাকে নাকি কয়েকবার ফোন করেছে, কিন্তু আপনি ফোন ধরেননি, তাই আমাকে করেছে ফোন। বলেছে আপনি যদি এবার তাকে ফোন না করেন তাহলে তিনি পুলিশকে জানাবেন। পুলিশকে জানানোর কথাটা শুনে রাফসান মির্জার শরীরে ঘামের উপস্থিতি দেখা গেল। মেহেদি রাফসান মির্জার এই অবস্থা দেখে বলে, স্যার, বিপ্লব কুমারের সাথে কি আপনার কিছু নিয়ে চুক্তিবদ্ধ ছিল? তোর এত কিছু জেনে কি লাভ? তুই যা এখন, আমি বিপ্লব কুমারের সাথে কথা বলে নিব। আচ্ছা স্যার। বলেই মেহেদি রাফসান মির্জার কেবিন থেকে বের হয়ে যায়। রাফসান মির্জা সেই দিকে তাকিয়ে টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে ভয়ে ভয়ে বিপ্লব কুমারকে ফোন দেয়। দুইবার রিং হতে অপর পাশ থেকে ফোন রিসিভ করে বিপ্লব কুমার খেকিয়ে বলে ওঠে। রাফসান মির্জা আমতা আমতা করে বলে, মাফ করবেন, আসলে আমি কাজে ব্যস্ত ছিলাম তো তাই ফোন ধরতে পারিনি। কিছু সমস্যার কারণে পাঠাতে পারিনি। সামনের মাসে অবশ্যই পাঠাবো। তা কি করে হয়? আমি রাফসান মির্জাকে পুরো কথা শেষ করতে না দিয়ে বিপ্লব কুমার বলেই বিপ্লব কুমার ফোন কেটে দেয়। রাফসান মির্জা কি করবে বুঝতে পারছে না। ভারতে বিপ্লব কুমারকে ড্রাগস সাপ্লাই করবে বলে বিপ্লব কুমারের কাছ থেকে অ্যাডভান্স 50,000 টাকা নিয়েছিল, কিন্তু তার বদলে রাফসান মির্জা এখনও ড্রাগ দিতে পারেনি বিধায় বিপ্লব কুমার গত 2 দিন থেকে তাকে পরপর ফোন করে যাচ্ছে, কিন্তু রাফসান মির্জা ফোন ধরেনি। 50,000 টাকা সে কিভাবে পরিশোধ করবে ভেবে পায় না। ড্রাগের গুদাম ঘর পুড়িয়ে ফেলেছে পুলিশ, তাই ড্রাগও সাপ্লাই করতে পারছে না, টাকাও আসছে না। অন্যদিকে অফিসে একের পর এক ডিলগুলো কোম্পানিরা ক্যান্সেল করে দিচ্ছে। ব্যাংকে যে পরিমাণ টাকা ছিল ভেবেছিল মানুষকে টাকা খাইয়ে ভোট কিনে নেবে, কিন্তু মানুষ তার থেকে টাকা নিয়ে শাহরিয়ার প্রণয়কে ভোট দিয়ে এমপি পদবিতে জিতিয়ে দিয়েছে। কি করবে বুঝতে পারছে না রাফসান মির্জা। মিস্টার বিপ্লব কুমারও বলেছে ভারতে গিয়ে তার সাথে কথা বলতে, না জানি কি ব্যবস্থা করে রেখেছে। প্রণয়দা, রাফসান মির্জা তো মনে হয় ভারত যাবে। ফোনের ওই পাশের লোকটার কথা শুনে প্রণয় অবাক হয়ে ভ্রুকুটি কুঁচকে ফেলে। প্রণয় ফোন কলে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসুভাবে শুধায়, কেন যাবে ভারত? জানিস কিছু? না দাদা, তবে এতটুকু বুঝতে পারছি বিপ্লব কুমারের সাথে তার কিছু একটা নিয়ে কথা হয়েছে। কয়দিনের জন্য যাবে? গতকাল যাবে, তবে মনে হয় 2-3 দিনের মধ্যে চলে আসবে। আপনার ক্ষতি না করে রাফসান মির্জা কি করে বেশি দিন দেশের বাইরে থাকবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সব আপডেট জানাস। আচ্ছা দাদা। বৌদি কেমন আছে দাদা? দাদার খবর না নিয়ে বৌদির খবর নিচ্ছিস? দাদা, এতকাল আপনার খবর নিয়েছি, এবার না হয় কয়দিন বৌদির খবর নেই। তোর বৌদি ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদা, সাবধানে থাকবেন আপনি, আমি প্রতি মুহূর্তে খবর জানাবো। আচ্ছা। প্রণয় ফোনটা কেটে দেয়। তার মানে প্ল্যানটা আরও কিছুদিন পিছাতে হবে। অবশ্য এতে তাদেরই আখেরি লাভ হয়েছে। রাফসান মির্জা ভারত থেকে আসবে, তাদের থেকে এমন একটা সারপ্রাইজ পাবে আর আনন্দে জ্ঞান হারাবে ভেবে প্রণয় ক্রুড়ো হাসে। জান্নাত আর প্রান্তিক মুখোমুখি বসে আছে ড্রয়িং রুমের সোফায়। প্রান্তিক জান্নাতের দিকে বিরক্তিসূচক দৃষ্টি ফেলে বলে, আমার উপর এতটা নির্দয় কিভাবে হতে পারলে তুই আর ভাইয়া? প্রান্তিকের কথা শুনে জান্নাত অবাক হয়ে স্বগতোক্তি করে বলে, কি করেছি আমরা? তোরা দুইজনই সারা রাত আরামে ঘুমাস, আর এইদিকে পার্সিয়া জেনিতকে আমার রুমে দিয়ে আমার ঘুম হারাম করিস। এটা কি ঠিক? অবশ্যই ঠিক। যতকাল তুই সিঙ্গেল থাকবি
ততকাল পার্সিয়া জেনিথের দায়িত্ব তোর উপর থাকবে। পেছন থেকে ড্রয়িং রুমে আসতে আসতে কথাটা বলছিল প্রণয়। এসে জান্নাতের পাশে বসে পড়ে। প্রান্তিক বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তাহলে আমি আগামীকালই বিয়ে করব। একদম না, তুই বিয়ে করলে পার্সিয়া জেনিতকে রাখবে কে? তাছাড়া তোকে ও কে বা বিয়ে করবে? কে নিশি করবে? ইসির তো খেয়ে দিয়ে কাজ নেই, তোকে বিয়ে করবে। আর ওর বাবা মাও তোর সাথে ওকে বিয়ে দেওয়ার জন্য বসে আছে। সময় হলে সেটা দেখতে পারবে। সে যা ইচ্ছা তুই কর, কিন্তু পার্সিয়া জেনিথের দায়িত্ব তোকে নিতেই হবে। জান্নাত, রুমে আসুন তো। বলে প্রণয় উঠে রুমে চলে যায়। জান্নাতও কোনো বাক্য ব্যয় না করে সুরসুর করে প্রণয়ের পিছন পিছন রুমে যায়। প্রান্তিক ওদের দিকে তাকিয়ে বিড়বিড় করে কতগুলো কথা বলে ওঠে, নিজের রুমের দিকে পা বাড়ায়। প্রান্তিকের পেছন পেছন পার্সিয়া আর জেনিতও যাওয়া ধরে। প্রান্তিক দুইজনার দিকে তাকিয়ে বলে, একদম আমার পিছন পিছন আসবি না। প্রান্তিকের কথা শুনে দুইজনে একবার ডাক দিয়ে দৌড়ে প্রান্তিকের রুমের মধ্যে ঢুকে পড়ে। প্রান্তিক সেই দিকে তাকিয়ে কপাল চাপড়ায়। অন্ধকার রাত, বর্ষার ঋতু এখন, তাই বাসার আশেপাশে ওর ছোটোখাটো ডোবা জঙ্গল থেকে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। সাথে ঝিঝি পোকারাও যেন তাদের আওয়াজ সবার কানে পৌঁছানোর প্রতিযোগিতা করছে। আকাশে কালো চাঁদদেরও চাঁদও নেই, তারকারাজিরাও নেই। নিকষ কালো চাদর দিয়ে যেন আবৃত আকাশটা। হিমশীতল বায়ুও প্রবাহমান, শরীর শীতল করে দেয়। বেলকনিতে বসে কিছু নিয়ে চিন্তা করছে প্রণয়। জান্নাত এসে পিছন থেকে প্রণয়ের কাঁধে হাত রাখে। প্রণয় এই হাতের ছোঁয়া বুঝতে পারে। ঠোঁটের কোলে হাসির রেখা টেনে নিজের কাঁধের উপর রাখা হাতের মালিকের হাতটা ধরে সামনে এনে হেসে বলে, আমার সামনে চেয়ারে বসুন। জান্নাত বসে প্রণয়ের সামনে একটা চেয়ারে। তার হাত দুটো এখনও প্রণয়ের হাতের মাঝে অবস্থানরত। জান্নাতের গায়ে জড়ানো পার্পেল কালারের শাড়ি, কাঁধ পর্যন্ত কোকড়া চুল খোপা করা। প্রণয় মোহনীয় দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত প্রণয়কে কিছু বলবে তার আগেই প্রণয় জান্নাতের হাত দুটো নিজের সামনে উঁচু করে তুলে ধরে হাতের পিঠে নিজের অধর ছুঁয়ে দেয়। হিমশীতল বাতাসের সাথে প্রণয়ের অধর ছোঁয়া যেন জান্নাতের শরীরের শিরদাঁড়া হলো, বয়ে গেল যেন ভালোবাসার স্রোত শরীরের প্রতিটা শিরা উপশিরা দিয়ে। লজ্জা পেয়ে জান্নাতের মুখ রক্তিম আভায় পরিণত হয়েছে। জান্নাত লজ্জায় মুখ ঢাকবার জো নেই। আর চোখে একবার প্রণয়ের দিকে তাকায়। প্রণয় এখনও তার দিকে তাকিয়ে আছে এক পলকে। জান্নাত মিহিসরে বলে, এভাবে কেন দেখছেন? ভালো লাগছে তাই। জান্নাত আবারও মৃদু কণ্ঠে বলে, সবসময়ই তো দেখেন। আপনাকে দেখতে আমার মাঝে ক্লান্তি আসে না জান্নাত। ইচ্ছে করে আপনাকে সব সময় সামনে বসিয়ে রেখে তাকিয়ে থাকি আপনাতে আমার চক্ষু শীতল হয় জান্নাত। প্রণয়ের কিছু একটা মনে পড়তে জান্নাতকে বলে, জান্নাত, আমার একটা ভাবনা সমাপ্তি করতে হেল্প করবেন? জান্নাত এবার একটু সিরিয়াস হয়ে বলে, জি বলুন। প্রণয় জান্নাতের হাত ধরে জান্নাতকে রুমে নিয়ে আসে। ব্যালকনি এবং রুমের দরজা আটকে দিয়ে কাবার্ডের পিছন থেকে একটা বোর্ড, সাদা রঙের একটা বোর্ড বের করে আনে। এইটা তো হোয়াইট বোর্ড। জান্নাত ভ্রু কুচকে তাকায়। বোর্ডটা বের করে এনে যখন প্রণয় জান্নাতের দিকে ফেরায়, বিস্ময়ে জান্নাত চোখ বড় বড় করে প্রণয়ের দিকে তাকায়। প্রণয় স্মিত হেসে জান্নাতের হাতে কালো মার্কার পেন তুলে দিয়ে বলে, এবার এগুলো সলভ করুন, পুরোটা ঘিরে যেন উত্তর একটাই হয়। জান্নাত কিছুক্ষণ তাকিয়ে দেখে বুঝে বিষয়টা নিজের আয়ত্তে আংশিকভাবে এনে প্রণয়কে প্রতিটা পয়েন্ট এক করে দেয়। প্রণয় সব কিছু বুঝতে পেরে জান্নাতের দিকে তাকিয়ে হেসে দেয়। নিশুতি রাত, বাইরে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়ছে। আকাশেও গুড়ুম গুড়ুম শব্দে ডাক দিচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে। এই বৃষ্টিমুখর পরিবেশ হয় কারো জন্য রোমান্টিক, আবার কারো জন্যে হতাশা। ফুটপাতের মানুষগুলো বৃষ্টির পানি থেকে আশ্রয় পাওয়ার জন্য খুঁজছে যেখানে সেখানে ঠাঁই। আর এদিকে একটা ঘরে দুইজন মানবিক খুঁজছে তাদের অনেকগুলো প্রমাণের পিছনে একটা যোগসূত্র। হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে আছে জান্নাত। তার পাশেই প্রণয় বসে চেয়ে আছে। বোর্ডে কিছু ছবি, কিছু স্কেচ লাগানো। একটা ছবি জামিলের নিথর ক্ষতবিক্ষত লাশের, একটা ছবি লাবণ্যর আঁচড় কাটা মুখের, যে আঁচড়গুলো ছিল ধর্ষকের, আরেকটা ছবি লামিয়া সুলতানার গলার রক কেটে দেওয়া দেহের। স্কেচটা হচ্ছে একটা লোক একজন মহিলাকে পেছন থেকে হাত আর মাথা টান টান করে ধরে রেখেছে। মহিলাটির সামনে আরেকজন ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটি হলো লামিয়া সুলতানা। বোর্ডের একপাশে দুটো হ্যান্ড ফিঙ্গার ফরেন্সিক রিপোর্ট পেপার লাগানো। দুটো রিপোর্টটি শুধুমাত্র হাত এবং আঙ্গুল ফরেন্সিকের। জান্নাত সব কিছু চোখ বুলিয়ে দেখে, নিজের নখদর্পণে আনে।
বোর্ডের এক পাশে মার্কার পেন দিয়ে লেখে জামিলের মৃত্যু, অন্য পাশে লেখে লাবণ্যর ধর্ষণ। এরপর প্রণয়ের দিকে তাকিয়ে বলে, জামিলের লাশ কবে পেয়েছেন আপনারা? প্রণয় কিয়ৎক্ষণ চুপ থেকে ভেবে বলে, 16ই ডিসেম্বর। লাশ দেখে কি মনে হয়েছিল? কয়দিন আগে মারা হয়েছিল তাকে? একদিন পুরো হবে বা হয়নি বলা যায়, হয়তো রাতে ওকে মেরেছিল, সকালে পেয়েছে এমন। জান্নাত কিছুক্ষণ চুপ থেকে বলে, লামিয়া সুলতানার বাড়িতে গিয়েছিলেন কবে আপনারা? 18 ডিসেম্বর। জান্নাত এবার কিছুক্ষণ চুপ থাকে, মার্কার পেন দিয়ে দুটো তারিখ লেখে দুই জায়গায়। জান্নাত প্রণয়ের দিকে তাকিয়ে পেনের ক্যাপ আটকে বলে, লামিয়া সুলতানার বাড়িতে গিয়েছিলেন আপনারা 18 ডিসেম্বর। লামিয়া সুলতানা বলেছিল 2 দিন আগে সন্ধ্যার পর দিয়েই একটা গাড়ি এসে লাবণ্যকে উলঙ্গ অবস্থায় ফেলে দিয়ে যায়। আর 2 দিন আগে মানে হচ্ছে 15 ডিসেম্বর। আবার জামিলের লাশ পেয়েছিলেন 16ই ডিসেম্বর সকালে বা দুপুরে। আপনার ভাষ্য মতে জামিলকে হয়তো রাতে মেরেছিল। একদিন আগে রাতে মেরে থাকে, তাহলে সেটার তারিখও এসে দাঁড়ায় 15 ডিসেম্বর। দুইজনের তারিখটাই কিন্তু একই দিনে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? প্রণয় চুপ করে জান্নাতের দিকে তাকিয়ে থাকে। জান্নাত কি বুঝাতে চাইছে সেটা তার মাথায় এখনো পুরোপুরি ঢুকেনি, সেই জন্যে জান্নাতকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করে শুধায়, এর মানে আপনি কি বোঝাতে চাইছেন জান্নাত? ক্লিয়ার করে বলুন প্লিজ। সব ক্লিয়ার করব, আগে শুনুন। আপনি তো বলেছিলেন লামিয়া সুলতানা বলেছে লাবণ্যকে ঘরে আনার পর সে স্পষ্টভাবে বি অথবা ভি বলেছে। এবার পয়েন্টে আসুন। বিতে গুরুত্বপূর্ণ কিংবা লাবণ্য রেপ এর সাথে সম্পর্কিত কোনো শব্দ মিলাতে পারছি না, তবে ভি শব্দটি এর সাথে মিলে যায়, ভিডিও শব্দটা। এমন হতে পারে হয়তো লাবণ্য কোনো ভিডিওর কথা বলতে চেয়েছিল। জান্নাতের কথা থামতে প্রণয় উৎকণ্ঠিতভাবে বলে ওঠে, কারেক্ট, আপনি একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এই কথাটা বারবার আমার মাথায় এসেছিল, কিন্তু শেষে গিয়ে আমি আর মেলাতে পারিনি। আচ্ছা, আমি বলছি শুনুন। আপনি আমাকে বলেছিলেন যে আপনার গুপ্তচর জানিয়েছে রাফসান মির্জা ড্রাগস সাপ্লাই করার সময় জামিল দেখেছিল, আর পরে তারাও জামিলকে দেখে দেন মেরে ফেলে। তাহলে হিসাব সমেত এইটা দাঁড়ায় না 16 ডিসেম্বর রাতে জামিলকে মেরে ফেলা হয় এবং লাবণ্যকে রেপ করা হয়। হয়তো লাবণ্য এর কাছে প্রমাণ হিসেবে কোনো ভিডিও ছিল, আর সেই ভিডিওর জন্যই লাবণ্যকে রেপ করে এবং ড্রাগ দেয় যাতে লাবণ্য কোমায় চলে যায় এবং তাদের রাস্তা ফুল ক্লিয়ার হয়ে যায়। কথাগুলো বলে জান্নাত থামতে প্রণয় গলা খাকারি দিয়ে বলে, আর ফিঙ্গার অ্যান্ড হ্যান্ড ফরেন্সিক রিপোর্ট দুইটাতেই রাফসান মির্জার আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। লামিয়া সুলতানাকে মারার অস্ত্র, ছুরির হাতের ছাপ এবং আমার অফিস কেবিনে গ্লাসে হাত রাখা রাফসান মির্জার হাতের ছাপ অবিকল এক। এর মানে এটাই দাঁড়ায় যে রাফসান মির্জাই লামিয়া সুলতানাকে মেরেছে। কিন্তু লামিয়া সুলতানাকে পেছন থেকে যিনি ধরেছিল সে কে, তা এখনো বুঝে আসছে না। বুঝতে পারছি, তবে রাফসান মির্জাকে আইনের কঠোর আওতায় আনতে হলে আপনাদের দরকার একজন বাদীর, আর বাদী হিসেবে দরকার লাবণ্যকে। এবং লাবণ্য যে ভিডিওর কথা বোঝাতে চেয়েছিল সেটা, যেহেতু রাফসান মির্জাও আইনের সাথে সম্পর্কিত লোক, তাই 2-3টা লাশ কিংবা কিছু মুখের কথা রিপোর্ট দেখালে হবে না, ঠিকই টাকার জোরে বেরিয়ে আসবে। তাই এখন সবার আগে দরকার লাবণ্যকে কোমা থেকে ফিরিয়ে আনার, তার জবানবন্দি এবং সেই ভিডিও সম্পর্কে জানার। বর্তমানে ভিডিওটা কোথায় আছে সেটাও জানতে হবে। জি, আমি লাবণ্যের চিকিৎসার ব্যবস্থা উন্নত করে দিচ্ছি, তারপর দেখি আল্লাহ কি করে। আচ্ছা বলেই জান্নাত হাসে। প্রণয় ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1:30 বাজে। প্রণয় কোনো কথা না বলে সোফা থেকে উঠে গিয়ে হোয়াইট বোর্ডটা আবারও কাবার্ডের পিছনে রেখে দেয়। সব কিছু ঠিকঠাক করে এসে জান্নাতের সামনে দাঁড়ায়। জান্নাতের কোমর জড়িয়ে ধরে 2 হাতে। জান্নাতের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে প্রণয়। জান্নাত কিঞ্চিত ভ্রু কুঁচকে বলে, হাসছেন কেন? প্রণয় জান্নাতের কথার উত্তর না দিয়ে উল্টা নিজে জান্নাতের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলে, রাজনীতি পছন্দ করেন না? জান্নাত গম্ভীর কণ্ঠে বলে, না। রাজনীতিবিদদের পছন্দ করেন না? না।
আপনাকে জড়িয়ে ধরে রাখা এই রাজনীতিবিদকেও পছন্দ করেন না? জান্নাত হেসে দিয়ে বলে, এই রাজনীতিবিদকে পছন্দ করি কিনা জানি না, তবে এই রাজনীতিবিদটাকে ছাড়া সতেজ প্রাণ নিয়ে চলা অসম্ভব। রাজনীতিবিদদের পছন্দ করেন না, কিন্তু রাজনীতির মার প্যাঁচ তো দেখি ভালোই বুঝেন। রাজনীতিবিদের পাশের ব্যালকনিতে ছিলাম তো, তাই সাউন্ড এফেক্ট করেছে। তাছাড়া নেতা সাহেব এর বউ হয়ে এত চুকুও না বুঝলে কি হয়? তাও অবশ্য ঠিক। এখন বলুন, সমস্যা সমাধান করে দেওয়ার জন্য কি গিফট চান আপনি? জান্নাত প্রণয়ের কথায় মিহি হাসে। প্রণয়ের দিকে আর চোখে তাকিয়ে বলে, আপনাকে একটু জড়িয়ে ধরি। জান্নাতের আবেদন শুনে প্রণয় জান্নাতের কোমর থেকে হাত নামিয়ে হাত দুটো প্রশস্ত করে দুই দিকে মেলে ধরে বলে, আসুন, এই মন কুঠির নামক জেলখানার একমাত্র কয়েদি আপনি, আর কেউ না। জান্নাত প্রণয়কে জড়িয়ে ধরে মাথা রাখে প্রণয়ের বক্ষে সেই তার নামে বিট করা যন্ত্রটার উপরে। শুনতে থাকে প্রতিটা স্পন্দন। দ্রুত বিট হচ্ছে প্রণয়ের হার্ট। জান্নাত ভ্রু কুচকায়। মানুষটা তো স্বাভাবিকই আছে, তবে হার্টবিট এত ফাস্ট কেন? জান্নাত প্রণয়ের বুক থেকে মাথা তুলে প্রণয়ের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে আপনার? আপনার হার্টবিট এত ফাস্ট কেন? এতটা অশান্তভাবে কেন বিট করছেন? প্রণয় জান্নাতের নাকের সেই লালচে কালো তিলটা এবং ডান হাতে অধর স্পর্শ দিয়ে বলে, আপনি শান্ত করে দিন জান্নাত। প্রণয়ের এই কথাটাতে কি ছিল জান্নাত জানে না। সে প্রণয়ের দুই চোখের দিকে তাকিয়ে আছে, কোনো এক নেশায় ডুবে আছে যেন সে পুনরায় প্রণয়কে জড়িয়ে ধরে। প্রণয়ের বুকের বাপাশে 2 ইঞ্চি নিচের যন্ত্র, তার উপর নিজের ওষ্ঠযুগলের উষ্ণতা স্পর্শ দেয়। প্রণয় চমকায়, হাত বিহম্বল দৃষ্টি ফেলে জান্নাতের দিকে তাকায়। প্রণয়ের তাকানোতে জান্নাত নিজের হুঁশে ফিরে আসে। লজ্জা পায় নিজের কাজে। প্রণয় জান্নাত কেমন লজ্জায় মুখে লালাপ আভার জানান দিতে দেখে বুকে হাত দিয়ে বলে, লজ্জায় রাঙা মুখ করবেন না জান্নাত, এখানে লাগে। প্রণয়ের কথায় জান্নাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কি বলবে সে নিজেই বুঝতে পারছে না। মিস্টার বিপ্লব কুমার বসে আছে কলকাতায় তার ডেরাতে। তার সামনেই মুখ কাচুমাচু করে বসে আছে রাফসান মির্জা। বিপ্লব কুমার রাফসান মির্জার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, যা উপেক্ষা করার সাহস হয়তো রাফসান মির্জার কলিজা দিচ্ছে না। ভয়ে গলা শুকিয়ে আসছে তার। কণ্ঠনালীতে যেন কিছু চেপে আছে, তাই কিছু বলতেও পারছে না। মিস্টার বিপ্লব কুমার যেন তেন কোনো নরম প্রকৃতির মানুষ না। তার সম্পর্কে রাফসান মির্জা জ্ঞাত, তবুও সে কি ভেবেছিল তার ড্রাগের ট্রাক পুলিশের কাছে ধরা পড়বে আর বিপ্লব কুমার তার প্রতি এতটা রাগান্বিত হবে? বেশ কিছুক্ষণ নীরবতার মধ্যে সময় পার করে রাফসান মির্জা তার পাশে 2 জন বডিগার্ডকে বাইরে চলে যেতে বলল। তারাও কোনো প্রকার বাক্য ব্যয় না করে বেরিয়ে গেল। গার্ডরা বাইরে যাওয়ার সাথে সাথেই বিপ্লব কুমার তার কোমরে প্যান্টের সাথে গুজে থাকা গুলিটা বের করে হুট করে রাফসান মির্জার হাঁটুতে একটা গুলি করে। রাফসান মির্জা আত্মচিৎকার দিয়ে ওঠে ব্যথায়, কুকিয়ে ওঠে অস্পষ্ট স্বরে বের হয় যন্ত্রণায়। সেই দিকে তাকিয়ে বিপ্লব কুমার ভ্রুক্ষেপও করে না। সে তার পাওনা মিটিয়ে নিতে এখন যা যা করার দরকার তাই করবে। রাফসান মির্জা বিপ্লব কুমারের দিকে তাকিয়ে ব্যথায় কাতর কণ্ঠে বলে, আপনি এমন করলেন কেন মিস্টার বিপ্লব কুমার? বিপ্লব কুমার পৈশাচিক হাসি দিয়ে বলে, বিশ্বাস করুন আমি আপনার টাকা দিয়ে দিব। বিপ্লব কুমার রেগে ক্ষিপ্ত স্বরে বলে। বিপ্লব কুমারের কথা শুনে রাফসান মির্জা অবাক হয়ে চোখ বড় করে তাকিয়ে বলে, এখানে হবে মানে কি হবে? কিন্তু আমি এখানে থাকলে আপনাকে টাকা পরিশোধ করব কিভাবে? কিন্তু বর্তমানে তো কোনো টাকা নেই আমার অ্যাকাউন্টে। বলেই বিপ্লব কুমার ডেরা থেকে বের হয়ে যায়। কয়েকজন গার্ডকে বলে যায় কড়া পাহারা দিতে, যাতে রাফসান মির্জা পালিয়ে যেতে না পারে। ডেরার ভিতরে রাফসান মির্জা ব্যথায় কুকিয়ে উঠছে বারবার। কেউ আসছেও না দেখবার জন্যে। হাঁটু থেকে রক্ত ঝরে পড়ছে ফ্লোরে। মাথায় চিন্তা এসে ভর করছে রাফসান মির্জার। কিভাবে বিপ্লব কুমারের টাকা পরিশোধ করবে? তার অফিস এবং অনৈতিক যে কাজগুলোর সাথে জড়িত ছিল সব কিছুর করুণ অবস্থা হয়ে যাচ্ছে। লাভের চেয়ে লসের মুখ দেখছে বেশি। মুহূর্তেই ক্রোধ এসে নির্ভর করে তার সারা অঙ্গে এবং মুখশ্রীতে। সারিয়ার প্রণয়, তোর জন্য আজ আমার এই অবস্থা। আমার এই করুণ পরিস্থিতির জন্য তুই দায়ী। তোকে কি আমি ছেড়ে দিব নাকি? খুব খারাপ হবে, শুধু একবার এখান থেকে বের হই। বলেই চিৎকার দিয়ে উঠে রাফসান মির্জা। বিষণ্ণতায় ঘেরা মুখ নিয়ে নিজের রুমে শুয়ে আছে প্রান্তিক। তার চোখে মুখে পড়ছে বিষণ্ণতার ছায়া। কিচ্ছু ভালো লাগছে না, ইচ্ছে করে জগৎ সংসার ছেড়ে অন্য গ্রহে চলে যেতে। এর মধ্যে প্রণয় রুমে আসে। প্রণয় রুমে এসে প্রান্তিককে শুয়ে থাকতে দেখে বলে, এই সন্ধ্যা লগ্নে তুই এমন শুয়ে আছিস কেন? প্রান্তিক বিরক্ত হয় প্রণয়ের কথায়। ভ্রুকুটি কুচকে ফেলে প্রণয়ের দিকে তাকিয়ে বলে,
তো কি করার কথা ছিল? গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার কথা ছিল নাকি? তাহলে একটা গার্লফ্রেন্ড খুঁজে দাও। তখন তার সঙ্গে লগ্নে তখন আর সন্ধ্যা লগ্নে শুয়ে থাকবো না। তুই এভাবে কথা বলছিস কেন? আমার মতো সিঙ্গেল মানুষদের কথা এখন এমনি থাকবে। প্রণয় ভ্রুলতা কুচকে ফেলে প্রান্তিকের এমন বেখাপ্পা কথা শুনে। হলো কি ওর? প্রণয় কিছুক্ষণ চেয়ে থেকে বলে। ইসির সাথে ঝগড়া হয়েছে তোর? প্রান্তিক কিছুক্ষণ চুপ থেকে বলে। না। আর কিসের এসি? কোন এসি? আমি কোন এসিকে চিনি না। প্রণয় অবাক হয় প্রান্তিকের কথা শুনে। কি বলবে ও? কিছুদিন আগে বলল ইসিকে পছন্দ করে, আব্বু আম্মুকে যাতে সে রাজি করায়। প্রণয়ও আর না করেনি, বলেছে আব্বু আম্মুকে সে বলবে। তাহলে আজ হঠাৎ প্রান্তিকের এমন আচরণ প্রণয়ের মাথায় ঢুকছে না। প্রণয় হাঁক ছেড়ে জান্নাতকে ডাক দেয়। জান্নাত, একবার প্রান্তিকের ঘরে আসুন তো। প্রণয়ের কণ্ঠস্বর পেয়ে জান্নাত গায়ে মাথায় ভালোভাবে ওড়না দিয়ে ঢেকে প্রান্তিকের ঘরে আসে। জান্নাত প্রান্তিকের ঘরে এসে দেখে প্রান্তিক মুখ কালো করে বসে আছে। তার পাশে প্রণয় ওর কাঁধে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে কথা বলছে। জান্নাত রুমের ভেতরে ঢুকতেই প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে বলে। জান্নাত, ইসির সাথে কি প্রান্তিকের ঝগড়া হয়েছে? আপনি জানেন কি কিছু? জান্নাত একবার প্রান্তিকের দিকে তাকায়, আবার প্রণয়ের দিকে তাকিয়ে বলে। ইসিকে আজকে পাত্রপক্ষ দেখতে এসেছে। জান্নাতের কথা শুনে এতক্ষণে প্রণয় বুঝতে পারল প্রান্তিকের মন খারাপের কারণ। প্রণয় হেসে দিয়ে প্রান্তিকের দিকে তাকিয়ে বলে। দেখতে আসলেই বিয়ে হয়ে যায় নাকি? এটা তো জাস্ট দেখতে এসেছে, বিয়ে তো হয়ে যায়নি। ভাইয়া পাত্রপক্ষরা ওকে পছন্দ করে গিয়েছে। ছেলে কানাডা থাকে। এই 2 দিনের মধ্যে ছেলে আবার চলে যাবে। 4 মাস পরে আবার দেশে এসে ইসিকে বিয়ে করে নিয়ে চলে যাবে বলছে। প্রান্তিকের কথা শুনে প্রণয় কিছুক্ষণ চুপ থাকে, কিছু একটা ভেবে বলে। তোদের ফাইনাল এক্সাম কবে? 2 মাস পরেই। চিন্তা করিস না, ফাইনাল এক্সাম শেষ হলেই ইসি তোর বউ হয়ে এই ঘরে আসবে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা, চিন্তা করিস না। জান্নাত, আমার সাথে আসুন। বলে প্রণয় বের হয়ে যায় প্রান্তিকের রুম থেকে। বাবা মায়ের রুমের সামনে গিয়ে দরজায় নক করে। আম্মু, আসবো? রোকসানা বসে বই পড়ছিলেন। শাহরিয়ার পাভেল নেই বাসায় এখন। প্রণয়ের কথা শুনতে পেয়ে রোকসানা তাকে বলে। জান্নাত প্রণয় দুজনাই রুমে গিয়ে ঢুকে। রোকসানা ছেলের বইয়ের দিকে তাকিয়ে হেসে দেয়। দুইজনকেই বসতে বলে। জান্নাত প্রণয় রোকসানার 2 পাশে বসে। রোকসানা হেসে দিয়ে প্রণয়কে বলে। আজ যে তাড়াতাড়ি বাসায় আসলি আব্বু? কাজ শেষ করে চলে এসেছি। তুমি ওষুধ খাও তো ঠিক মতো? হ্যাঁ আব্বু, জান্নাত প্রতিদিন নিজে এসে ওষুধ দিয়ে যায়। প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে মুচকি হাসে। জান্নাত তাদের মা ছেলের কথা শুনছে। নেতা সাহেব সব দিক দিয়ে পারফেক্ট। নিজের দেশের নিজের শহরের মানুষের খেয়াল রাখা, বইয়ের মিস্টার ভালোবাসা হয়ে সর্বক্ষণ ভালোবাসায় ঘিরে রাখা, মা বাবার বড় ছেলে হিসেবে তাদের দিকে খেয়াল রাখা, ছোট ভাইয়ের মন খারাপের সময় বন্ধুর মতো সঙ্গী হয়ে অভয় এবং ভরসা দিয়ে পাশে থাকা। প্রণয় জান্নাতকে নিয়ে নিজের রুমে ফিরে আসে। দরজা বন্ধ করেই জান্নাতের কাছে এসে পিছন থেকে জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতের মাথার ওড়না ফেলে দিয়ে খোলা চুলে মুখ গুজে সেই নেশাক্ত স্মেল নিতে থাকে নাসারন্ধ্র দিয়ে। জান্নাত প্রণয়ের হাত দুটোর উপর নিজের হাত রাখে। প্রণয়ের হাত জান্নাতের পেটের উপরে বিরাজ করছে। জান্নাত ফিসফিস করে বলে। এভাবে জড়িয়ে রেখেছেন কেন মিস্টার ভালোবাসা? আপনার আরেকটু ভালোবাসা নিতে। তাই? কিন্তু আমার তো এখন কাজ আছে। প্রণয় জান্নাতকে ছেড়ে দিয়ে হাত ধরে নিয়ে বিছানায় হেলান দিয়ে বসায়। এরপর নিজেই জান্নাতের কোলে শুয়ে পড়ে জান্নাতকে বলে। কেমন উপকার হতো আপনার? জান্নাত, আপনি না দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছেন। এসব কি বলা যায় নাকি? বলেই প্রণয় জান্নাতকে চোখ টিপে মেরে হেসে দেয়। জান্নাত অবাক হয়ে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। প্রণয়কে সে কি এমন জিজ্ঞাসা করলো যা বলা যায় না, সেটাই বুঝে আসছে না জান্নাতের। প্রণয় ডান কাত হয়ে 2 হাতে জান্নাতের কোমর জড়িয়ে পেটে মুখ গুজে শুয়ে থাকে। জান্নাত তাকায় প্রণয়ের দিকে। প্রণয়ের মাথার চুলে নিজের একটা হাত ডুবিয়ে দিয়ে আস্তে আস্তে চুল টানতে থাকে। আরেকটা হাত প্রণয়ের মুখের উপর। মিনিট খানেক গড়াতেই প্রণয়ের ভারী নিঃশ্বাসের শব্দ জান্নাতের কর্ণপাত হয়। তার মানে মিস্টার ভালোবাসা ঘুমিয়ে গেছে। জান্নাত অতি সূক্ষ্ম দৃষ্টিতে প্রণয়কে দেখতে থাকে। আর এই দেখার মাঝেই জান্নাত এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলে। নিজের সুপ্ত বাসনাকে প্রকাশ করে প্রণয়ের গালে টুপ করে একটা চুমু দিয়ে দেয়। প্রণয় তো ঘুমেই, সে তো আর বুঝতে পারে না ভেবেই জান্নাত খুশি হয়। কিন্তু জান্নাতের খুশিতে এক বালতি না, থুকু বালতি না, এক পুকুরের পানি ঢেলে দিয়ে প্রণয় জান্নাতকে জড়িয়ে রেখে বলে ওঠে। ঘুমে থাকা অবস্থায় আমাকে চুমু দিলে আমি লজ্জা পাই বেশি জান্নাত।
আপনার উচিত জাগ্রত অবস্থায় আমাকে বেশি বেশি চুমু দিয়ে লজ্জা ভেঙে দেয়া। প্রণয়ের কথা শুনে জান্নাত কি বলবে সে নিজেই বুঝতে পারছে না। একে তো ধরা পড়ে গেছে, আবার ধরা পড়ার পর প্রণয়ের এমন কথা শুনে তার রিয়াকশন বাটন হ্যাং করেছে বোধহয়। জান্নাতকে অবাকের সীমান্ত চূড়ায় নিয়ে বিস্ফোরিত করার জন্য প্রণয় আরেকটা কাজ করে ফেলে। শোয়া থেকে উঠে হুট করে টপাটপভাবে জান্নাতের ওষ্ঠদয়ের আলতো নিজের অধর ছুঁয়ে দিয়ে আদর দেয়। এখানেই শেষ নয়, আবার জান্নাতের নাকে সেই লালচে কালো তিলটাতে সূক্ষ্মভাবে একটা কামড় বসিয়ে দিয়ে আবার জান্নাতের কোমরটা জড়িয়ে পেটে মুখ গুজে শুয়ে পড়ে। আপনার এই লালচে কালো তিলটার জন্য আমি কন্ট্রোললেস হয়ে যাই। এর জন্য এই তিলটাকে আর কত শাস্তি পেতে হয় আল্লাহ জানে। জান্নাত এখনো স্তব্ধ হয়ে এক হাত নাকে আরেক হাত ঠোঁটে দিয়ে বসে আছে। যদিও এটা প্রণয়ের প্রথম স্পর্শ না, তবু এই স্পর্শ একটু বেশি মোহনীয় ছিল। প্রণয় একবার মাথা উঁচু করে জান্নাতের এই অবস্থা দেখে মুচকি এসে আবার আগের ন্যায় শুয়ে পড়ে। সময় প্রবাহমান নদীর ন্যায়, কোনো মতেই স্থির নয়। তবে আপনি যদি আপনার সময়কে স্থির করতে চান তাহলে ঘড়ির ব্যাটারি খুলে রেখে দিন। আপনার সময় স্থির হবে, কিন্তু বাস্তবতার সময় চলমান থাকবে। বলতে না বলতে 2 মাস পার হয়ে গেছে। প্রকৃতিতেও যদিও এখন ঋতু হিসেবে হেমন্ত, তবে সেটাকে মানুষ গণবার বাইরে রেখেই বলছে এখন শীতকাল, কারণ শীতে সে ধরা দিচ্ছে ধীর গতিতে। জান্নাত প্রান্তিক ইসির অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল শুরু হয়েছে কিছুদিন আগে। আজই শেষ পরীক্ষা তাদের। প্রান্তিক ইসির সাথে রাগ করে এখনও ঠিকমতো কথা বলছে না। ইসি জানে প্রান্তিক তাকে পছন্দ করে, কিন্তু প্রান্তিক প্রকাশ না করাটা ইসির বিরক্ত লাগছে। জেদ চেপে রেখেছে নিজের মধ্যে, তাই মাঝে মধ্যে ইচ্ছে করে প্রান্তিকের সামনে বলবে, আর মাত্র কিছুদিন পরেই বিয়ে করে নিয়ে শখ করে লন্ডন চলে যাব। ইসির এসব কথা শুনলে প্রান্তিক রাগ করে উঠে যায় সেখান থেকে। ইসির বাবা আজকে নিজে এসেছে ইসিকে ভার্সিটি থেকে নিতে। জান্নাত, ইসি, প্রান্তিক তিনজনে এসে গেটের বাইরে দাঁড়াতে ইসির বাবা রিক্সা থেকে নেমে এসে তাদের সামনে দাঁড়ায়। জান্নাত প্রান্তিক দুজনাই সালাম দেয়। প্রান্তিক হেসে দিয়ে বলে, ভালো আছেন আঙ্কেল? ইসির বাবা হেসে দিয়ে প্রান্তিকের মাথায় হাত রেখে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি আঙ্কেল ভালো। আন্টি ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। একদিন বাসায় আসো তোমরা। কিরে ইসিমা, ওদের তো মাঝে মাঝে বাসায় নিয়ে যেতে পারিস, নিস না কেন? ইসি প্রতিউত্তর দিয়ে বলে, আব্বুরা ওরা তো আসেনি, আমি বলবো। প্রান্তিক বিড়বিড় করে বলে, একবার শুধু বিয়েটা করে নি, তখন দরকার হলে গড় জামাই হয়ে থাকবো। জান্নাত প্রান্তিকের পাশে থাকায় কথাটা শুনতে পেয়েছিল, তাই প্রান্তিক এর আরেকটু পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, বাসায় যেয়ে তোর ভাইয়াকে জানাতে হবে এটা। প্রণয় থতমত খেয়ে করুণ সুরে জান্নাতের দিকে তাকিয়ে বলে, দোস্ত প্লিজ ভাইয়াকে এটা বলিস না। ভাইয়া জানলে বিয়ে তো করাইবেই না, উল্টো বিয়ের স্বপ্ন দেখতেও নিষেধ করে দেবে। প্রান্তিকের কথা শুনে জান্নাত ফিক করে হেসে দেয়। ইসির বাবা জান্নাত প্রণয়কে বলে, আজ চলো ইসির সাথে বাসায়। প্রান্তিক না জানিয়ে বলে, না আঙ্কেল, অন্য একদিন যাব, আমাকে একটু লাইব্রেরিতে যেতে হবে, আজ সম্ভব না। প্রান্তিকের সাথে তাল মিলিয়ে জান্নাত বলে, আমাকেও বাসায় যেতে হবে তাড়াতাড়ি আঙ্কেল, আজ সম্ভব হবে না। বেশ, তাহলে সময় করে এসো একদিন। জি। ইসির বাবা ইসিকে নিয়ে রিকশায় উঠে চলে যায়। প্রান্তিক জান্নাতকে একটা রিকশায় তুলে দিয়ে সে তার কাজে যায়। জান্নাতও বাসার দিকে চলে যায়। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে সবকিছু দেখছিল মেহেদি আর প্রদীপ। হঠাৎ মেহেদির ফোন আসে। হকচকিয়ে পকেট থেকে মোবাইল নিয়ে দেখে রাফসান মির্জা ফোন করেছে। মেহেদি নিঃশ্বাস ফেলে বলে, স্যার 2 মাস শেষ হতে চললো, অথচ আপনি এখন আসছেন না কেন? ওখানে কি বিয়ে করে বাচ্চা কাচ্চা পালছেন? মেহেদির কথা শুনে রাফসান মির্জার ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো থাপ্পড় মেরে দিতে, তবুও রাগ নিয়ে বলে, ওই শারিয়ার প্রণয় আর ওর বউয়ের কি খবর? স্যার তারা দুইজনে তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। গর্ধব, আমি কি তাদের ভালোর খবর জিজ্ঞেস করেছি? ওরা দুইজনে কি করছে তা জানাতে বলেছি। স্যার তারা দুইজনই রুমের ভিতরে কি করে তা তো আমি দেখিনি যে আপনাকে বলবো। আর আপনি সব শুনে কি করবেন? সি, কি নিচু মাইন্ড আপনার স্যার। রাফসান মির্জার ইচ্ছা করছে মেহেদির মাথাটা ফাটিয়ে দিতে, আর রাগটা কিছুটা সংবরণ করে বলে, প্রদীপকে ফোন দে তুই। মেহেদি প্রদীপের হাতে ফোন ধরিয়ে দেয়। প্রদীপ বলে, তুই আমাকে সাহায্য করবি মানে? আমি কি ভিখারি নাকি? প্রদীপ বিড়বিড় করে বলে। রাফসান কিছু শুনতে না পেয়ে বলল, কি বললি? শারিয়ার প্রণয়ের খবর কি? আর ওর বউ? ওর বউকে ধরে এনে শেষ করে দে, এরপর শারিয়ার প্রণয়কে এমনিই শেষ করে ফেলা যাবে। আমি বলতে পারছি না আমি এখান থেকে কবে আসব। আমার অফিসার আউট কাজগুলোর কি খবর? এই শারিয়ার প্রণয়ের জন্য আমার এই অবস্থা। এই শারিয়ার প্রণয়কে এত সহজে ছাড়বো না। আমার অবর্তমানে এখন সব কাজ তোরা কর।
যা আমার করার কথা ছিল। বলেই প্রদীপ ফোন কেটে মেহেদির হাতে তার ফোন ধরিয়ে দেয়। মেহেদি উৎসুক দৃষ্টি ফেলে বলে, স্যার কি বলেছে? আচ্ছা, তাহলে তো প্ল্যান করতে হবে একটা। বলেই প্রদীপ আর মেহেদি সেই জায়গা থেকে চলে যায়। 3 মাস হতে আর 2 দিন বাকি, অথচ রাফসান মির্জা এখনও ছাড়া পায়নি বিপ্লব কুমারের কাছ থেকে। তাকে ভারতের কলকাতায় বিপ্লব কুমার আটকে রেখেছে। আর এদিকে বাংলাদেশে তার অফিস আউট কাজগুলোর করুণ দশা। কবে 50,000 টাকা দিতে পারবে, কবে ছাড়া পাবে বিপ্লব কুমারের কাছ থেকে, তা এখনও অজানাতেই আছে। জমে যাচ্ছে শাহরিয়ার প্রণয়ের জন্য পাহাড় সম ক্রোধ। ইচ্ছে তো করে সেই ক্রোধানলে পুড়িয়ে মারতে শাহরিয়ার প্রণয়কে, একবার শুধু ছাড়া পেয়ে যাক, তারপরেই শেষ।